আসসালামু আলাইকুম। শুভ সন্ধ্যা এবং সবাইকে স্বাগত জানাচ্ছি ৫০তম বিসিএস প্রিলি পায়োনিয়ার ব্যাচের আমাদের আজকের ক্লাসে। আমাদের আজকের আলোচ্য বিষয় আন্তর্জাতিক বিষয়াবলী লেকচার 6। তো আমার স্লাইডটি যদি ভিজিবল হয় এবং সাউন্ড যদি ক্লিয়ার থাকে একটু চ্যাট বক্সে বরাবরের মতো ওয়াই লিখে রেসপন্স করবেন। আচ্ছা ঠিক আছে। থ্যাংক ইউ ফর রেসপন্ডিং। তো কি অবস্থা আপনাদের ভাই আপুরা? কেমন আছেন সবাই? বেশ কিছুদিন পর আপনাদের সাথে আন্তর্জাতিক বিষয়াবলীতে ক্লাস নেওয়ার সৌভাগ্য হচ্ছে। তো এর মধ্যে আপনারা ৫ টি লেকচার করে ফেলেছেন। আজকে লেকচার নাম্বার 6। আচ্ছা। তো কিছুদিনের মধ্যেই ৪৭তম প্রিলি হয়ে যাবে আশা করি ১৯ সেপ্টেম্বর এবং অলরেডি সেটার অ্যাডমিট কার্ড পাবলিশড হয়েছে। আর এরপরে যেহেতু 48, 49 ২ টাই স্পেশাল আপনাদের জন্য ৫০তম বিসিএস টাই হচ্ছে একটা নেক্সট টার্গেট। সো অনেক একটা বড় সময় পাবেন। আপনাদের তো এই কোর্সটা বেশ আগেই শুরু হয়েছে এবং এই কোর্স শেষ হওয়ার পরেও দেখবেন যে বেশ কিছু সময় পাবেন রিভিশন দেওয়া প্লাস মডেল টেস্ট, পরীক্ষা এবং নিজেকে ঝালিয়ে নেওয়ার জন্য আপনারা ইনশাআল্লাহ এনাফ টাইম পাবেন। সো ক্লাসে বিভিন্ন সময় আপনারা যে টপিকগুলো পড়ানো হয়, হয়তো সব শেষ করতে পারেন না টাইমলি বা প্র্যাকটিস এক্সাম গুলাতে হয়তো আশানুরূপ নম্বর তুলতে পারছেন না। আমি জানি এরকম প্রবলেম প্রতি ব্যাচেই হয়। আমি সেই ৪১তম থেকে দেখে আসছি। তো এজন্য আমার জানা আছে। তো যাই হোক এগুলো নিয়ে আসলে বদার্ড হবেন না। মোটামুটি পড়াশোনা করছেন এবং এটা চালিয়ে যান। যদি বিসিএস টার্গেট হয়ে থাকে এবং আল্টিমেট টার্গেট হয়ে থাকে অবশ্যই আপনাকে একটু লেগে থাকতে হবে। এই আরকি। আর শখের বশে দিলে সেটা অন্য বিষয়। সেগুলা দিয়ে যাচ্ছি না। আমিনুল ভাইয়া ইনশাআল্লাহ আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা এই ব্যাচ কবে শেষ হবে এটা নিয়ে আমি এই মুহূর্তে বলতে পারছি না কবে শেষ হবে। আ রুটিন তো আসলে দেওয়া আছে আপনাদের কিছু দিনের জন্য। ইনশাআল্লাহ রুটিন আবারও দেওয়া হবে। তো এটা নিয়ে একটু আসলে ম্যানেজমেন্টে কথা বলতে হবে আপনাদেরকে যে কবে শেষ হচ্ছে। আচ্ছা ঠিক আছে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো বেশ গরম পড়েছে। গরমের মধ্যে আসলে পড়াশোনা করা এবং সুস্থ থাকাটাও কিন্তু জরুরি। তো যাই হোক অনেক কথাবার্তা হলো। আমরা আসেন আমাদের আলোচ্য বিষয়বস্তুতে চলে আসি। আমাদের আজকের টপিক হচ্ছে বেশ ছোট যদি বলি, খুবই ছোট পরিসরে আজকের টপিক। সো নার্ভাস হওয়ার কিছু নাই এবং অনেকটা সহজ বলা যায়। এবং এই জায়গাগুলোতে মানে যে আজকের টপিকের যে অংশগুলো নিয়ে আলোচনা করা হবে, এই অংশগুলোতে আপনাকে বেশ কিছু স্পেসিফিক টার্গেট এরিয়া সেট করে পড়াশোনা করতে হবে। তা না হলে আপনি আবার খেই হারিয়ে ফেলবেন। বুঝতে পারবেন না আসলে যে কি পড়তে হবে। সো আপনারা এর আগে জাতিসংঘ পড়ে ফেলেছেন, সংগঠনের মধ্যে জাতিসংঘের অঙ্গ সংগঠনগুলো পড়েছেন। সো আশা করি সংগঠন সম্পর্কে কিছু ধারণা হয়েছে ওই ক্লাসগুলোতে। আবার একদম শুরুর দিকে আন্তর্জাতিক বিষয়াবলীতে আপনার মহাদেশ পরিচিতি এবং দেশসমূহের পরিচিতিগুলো পড়েছেন। সো যাই হোক, ঐদিকে কিন্তু আপনার ইনফরমেশন অনেক বেশি এবং সেই তুলনায় এই সংগঠনের মধ্যে ইনফরমেশনের সংখ্যা তুলনামূলকভাবে কম। কিন্তু আবার একদম কম না। এখানে ইনফরমেশন ভালোই আছে। সো ইনফরমেশন ভালো থাকুক, কম থাকুক, বেশি থাকুক ডাজন্ট ম্যাটার। আপনার এই অংশটা বেশ গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ সেটাও একটু বলি। কারণ এই সংগঠনগুলো থেকে আপনার প্রিলিমিনারি যে আপনি পড়ে গেলেন, প্রিলিমিনারি পরীক্ষা দিলেন, এরপর এই সংগঠন আর লাগবে না। এই কথাটা কেউ বলতে পারবে না। বরং এই সংগঠনের যে ইনফরমেশন গুলো আপনি পড়েছেন, সেগুলো কাজে লাগিয়ে লিখিত পরীক্ষায় বিশ্লেষণধর্মী লেখা বা অ্যানালিটিক্যাল আপনাকে লিখতে হবে। সো এইজন্য সংগঠনের গুরুত্ব অপরিসীম। এটা লিখিত পরীক্ষাতেও আপনাকে হেল্প করবে। কিভাবে হেল্প করবে? ডিরেক্টলি হয়তো হেল্প করবে না। হয়তো এরকম কোনো প্রশ্ন রিটেনে আসবে না বা আসেও না বর্তমানে যে জাতিসংঘের কার্যাবলী ব্যাখ্যা করুন বা সাপোজ বলা হলো আ আন্তর্জাতিক রাজনৈতিক সংগঠনের মধ্যে একটা সংগঠন আছে NAM বা নন অ্যালাইন্ড মুভমেন্ট। তো বলা হলো ন্যাম গঠনের প্রেক্ষাপট আলোচনা করুন, ন্যামের সদস্য কারা? এরকম টাইপের প্রশ্ন কখনোই রিটেনে আসে না। আসে হচ্ছে অন্যভাবে। সো ওই এনালাইসিস করতে গেলে আপনাকে তখন ওই সংগঠনটা সম্পর্কে কিছু প্রাইমারি বেসিক ইনফরমেশন জানতে হয়। বা ওই অনুযায়ী আপনাকে হচ্ছে ওই ইনফরমেশন গুলা বিভিন্ন জায়গায় পুট করতে হয় বা লিখতে হয়। সো এইজন্য প্রিলিতে যা পড়বেন ওটা একটু মনে রাখতে হবে যেন লিখিত পরীক্ষাতেও কাজে লাগাতে পারেন। ঠিক আছে? সো সংগঠন পড়ার জন্য কিছু টেকনিক আমরা ফলো করি নরমালি। আমি আমার ক্লাসগুলোতে নরমালি একটা টেকনিক বা একটা স্ট্রাকচার বা একটা স্কেলিটন দাঁড় করিয়ে দেই। ওই স্কেলিটন অনুযায়ী যদি পড়াশোনা করতে পারেন সংগঠনটা অনেক ইজি হয়ে যায়। আদারওয়াইজ সংগঠন থেকে আমাদের মোটামুটি নম্বর বরাদ্দ হচ্ছে ৪। সংগঠনের জন্য নম্বর বরাদ্দ হচ্ছে মাত্র ৪ মানে সিলেবাস অনুযায়ী আরকি। কিন্তু আদতে এই ৪ টা ৪ থাকে না। এখানে ৫-৬ হতে পারে, কম বেশি হতে পারে। সো সংগঠনের যে প্রবলেমটা হয়
অনেক অনেক সংগঠন থাকে। দাঁড়ান, কি পড়তে গেলে কি কি প্রবলেম ফেস করি সেগুলো একটু বলি। কারণ এটা নিয়ে আমি প্রায় বিভিন্ন মানে স্টুডেন্টের কাছ থেকে হচ্ছে ফিডব্যাক পাই যে ভাইয়া সংগঠন পড়লে মনে থাকে না, এত এত সংগঠন, সদর দপ্তর কোথায় এটা তো মনে থাকছে না, সদস্য কতগুলো, সদস্যগুলোর নাম পড়তে হবে কিনা, তারপর হচ্ছে কোনো বিশেষ পুরস্কার পেয়েছে এগুলো কতগুলো মনে রাখবো, কত সালে এস্টাবলিশড হলো, কারা কারা এস্টাবলিশ করেছিল, এত ইনফরমেশন মনে রাখা আসলে টাফ হয়ে যায়। ঠিক আছে। সো প্রবলেম হচ্ছে আপনার এক নাম্বার, অনেক বেশি তথ্য এখানে আপনি পাবেন। এক জাতিসংঘের অঙ্গ সংগঠনই আছে হচ্ছে আপনার মিনিমাম মনে হয় 20-25টার উপরে। কি পড়ছেন না ভাইয়া জাতিসংঘের ক্লাসে? ইউনেস্কো, ইউনিসেফ, ইউনেপ, ইউএন হ্যাবিটেট, ইউনিফেম এরকম পড়েছেন না? দেখি একটু রেসপন্স করি চ্যাট বক্সে। হ্যাঁ, অনেক ইনফরমেশন কিন্তু আসলে মনে রাখাও কষ্ট। ঠিক আছে। আবার সবগুলো সদর দপ্তর আছে, পূর্ণ নাম আছে, তারপর হচ্ছে সদস্য সংখ্যা আছে, কত সালে যাত্রা শুরু করেছে, অনেক কিছু আছে। তো ঝামেলা আর কি, অনেক বেশি তথ্য, অনেক বেশি আপনার সংগঠন। সো এই জন্য একটু প্রবলেম হয়। সো এইগুলো যদি আপনি গদ বাঁধা নিয়মে পড়তে যান, মানে জাস্ট ধরে মুখস্থ করে ফেললাম, এইটা করতে গেলে আবার একটু প্রবলেম হয়, মুখস্থ করাটাও কঠিন হয়ে যায়। ঠিক আছে, যদি আপনি একটা স্পেসিফিক স্ট্রাকচার ফলো না করেন। ওকে। আবার কথা হচ্ছে এগুলো রিভিশন দিতে গেলেও আপনাকে একটু ওই স্ট্রাকচার ফলো করলে সুবিধা হবে। বাট আপনি যদি স্ট্রাকচার ফলো না করে গদবাঁধা ভাবে পড়ে গেলেন, জাস্ট সামনে আসছে মুখস্থ করলাম, ব্যাস কয়েকদিন পর পর রিভিশন দিলাম, খুব বেশি একটা কাজ হয় না। হ্যাঁ, সাদমান ভাইয়া উত্তর দিচ্ছি। এত ইনফরমেশন কিভাবে মনে রাখবো? আসলে এটা খুব প্রবলেম। এইতে কত প্রবলেমের কথা। তো এখন আসেন সলিউশন কি হতে পারে? এটার একটা সলিউশন তো লাগবে। সলিউশন হচ্ছে নাম্বার 1, স্ট্র্যাটেজিক অ্যাপ্রোচ নিতে হবে। সো স্ট্র্যাটেজিক অ্যাপ্রোচ নিতে গেলে যেটা করতে হবে, আপনাকে একটা স্ট্রাকচার দাঁড় করাতে হবে। আপনি যদি কোনো একটা স্ট্রাকচার বা স্কেলিটন দাঁড় করাতে পারেন, তাহলে আপনার জন্য অনেক সুবিধা হবে। আমি স্কেলিটন বলতাম আগে, এখন স্ট্রাকচার বলি। স্কেলিটন বলার পিছনে কারণ আছে। যেমন আমাদের বডি তো হচ্ছে স্কেলিটন দিয়েই তৈরি, তাই না? এর উপর মাংস টাংস রক্ত রক্ত দেওয়া আছে। তো স্কেলিটনটা হচ্ছে আপনার মেইন ফ্রেম বা কাঠামো। তো এই ফ্রেমের উপরে আপনি শুধুমাত্র মাংস লাগাবেন আর কি। সো একটা এরকম স্পেসিফিক ফ্রেম বা স্কেলিটন থাকবে, যার উপরে আপনি বিভিন্ন সংগঠনের ইনফরমেশন গুলা ইনপুট দিবেন আর সেভাবে মনে রাখার চেষ্টা করবেন। শিখাচ্ছি, একটু পরে বলতেছি, দাঁড়ান। সো 3 নাম্বার হচ্ছে বারবার পড়া। এটা অলওয়েজ বলি যে ইনফরমেশন মনে রাখার একটা বড় বিষয় হচ্ছে বারবার পড়া। বারবার পড়া বলতে ব্যাপারটা কিন্তু এইরকম না যে খালি আপনি মুখস্থ করে গেলেন, বিড়বিড় করে মুখে আওড়ালেন এবং মনে থাকবে, ব্যাপারটা এরকম না। বারবার পড়ার মাধ্যমে একটা জিনিস হয়, সেটা হচ্ছে ভিজুয়ালাইজেশন হয়। এই জিনিসটা আপনারা বিশ্বাস করেন কিনা আমি জানি না, বাট আপনাদের মানে এই জিনিসটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ, ভিজুয়ালাইজেশন। আপনি যখন বারবার বইয়ের পাতাটা, একই পাতা যদি আপনি অনেকবার চোখের সামনে বের করেন, আপনার ওই বইয়ের পাতাটা বা ওই অংশের ইনফরমেশন গুলা শুধুমাত্র যে আপনার মুখস্থ হয় তা না, এর সাথে আপনি ভিজুয়ালাইজ করতে পারেন যে হ্যাঁ, আপনার মানে ব্রেনের একটা অংশ আছে যেগুলোকে আমরা অডিটরি স্নায়ু বলি বা আরও অনেক স্নায়ু টুনায়ু আছে। তো এদের কার্যক্রম কিন্তু খুব পিকুইলিয়ার। ওই কার্যক্রমের মধ্যে একটা কার্যক্রম আছে যে কার্যক্রমটা হচ্ছে আপনাকে ভিজুয়ালাইজেশন করতে সহায়তা করে। এটার একটা বাংলা আছে, যদি আমি বলি, এক্সাক্ট বাংলা না, আত্মস্থ করা। ঠিক আছে, এটাকে আমি মুখস্থ বলবো না, আত্মস্থ করা। সাধারণত ম্যাপ পড়তে গেলে আমি এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে বলি যে বারবার দেখা। আপনি একটা ম্যাপ যদি পড়ার টেবিলের সামনে লাগিয়ে রাখেন এবং ওটা বারবার দেখেন, কিছুদিন মানে এক দিনের মধ্যে 1-2 বার দেখছেন, প্রতিদিন ম্যাপটাকে দেখছেন, আপনার কিন্তু তখন আর মুখস্থ করতে হবে না। 1-1.5 মাস পর বা 2 মাস পর দেখবেন ম্যাপের অনেক জায়গা আপনার মনে আছে, বা আপনি চোখ বন্ধ করে যে কোনো একটা ম্যাপ দেখেই বলতে পারবেন হ্যাঁ, এই অংশগুলোতে এই দেশগুলো আছে। এটাকে বলা হয় হচ্ছে ভিজুয়ালাইজেশন করা বা আত্মস্থ করা। হ্যাঁ। আবার হিন্দিতে অনেক একটা সিনেমা আছে দৃশ্যম নামে, এই দৃশ্যমও বলা হয় এটাকে, যে মানুষ যেটা দেখে বারবার দেখে, ওই জিনিসটা কিন্তু তার আর চোখের সামনে দিয়ে বা মন থেকে মুছে যায় না, ওটা খুব ভালো মনে থাকে। সো এই জন্য বলি বারবার পড়া বলতে শুধু গদ বাঁধা নিয়মের পড়া না। বারবার আপনি একটা পৃষ্ঠা বের করছেন, একটা বই দেখছেন, একটা ইনফরমেশন দেখছেন, এইটা আপনাকে ভিজুয়ালাইজ করতে সহায়তা করে। এই জন্য বলি যে বারবার রিভিশন দেওয়ার চেষ্টা করবেন, বা যখন একটু ফাঁক পাবেন, যে অংশটা কম মনে থাকে বা একটু কঠিন মনে হয় বা মুখস্থ করার পরও ভুলে যাচ্ছেন মনে হচ্ছে, সেই অংশটা বারবার চোখের সামনে আনবেন। এটাই কাজ হয়েছে, আমি নিজে এটার মানে সুফল ভোগী, এজন্য বলছি। ইংলিশ লিটারেচার যখন পড়তে গেলাম 38 BCS এ প্রথম, তখন আমার ইংলিশ লিটারেচার নিয়ে খুব প্যারা লাগতেছিল, যে ইংলিশ লিটারেচারের এই এত কবি সাহিত্যিক, এদের এত গ্রন্থ, উপন্যাস, তারপর হচ্ছে নাটক, এগুলো তো মনে রাখা কঠিন। কখনো তো ছোটবেলায় পড়িও নাই। বাচ্চাকালে হচ্ছে ওই গদ্য পদ্যে হচ্ছে কবি পরিচিতি, লেখক পরিচিতি পড়েছি বাংলায়, কিন্তু ইংরেজিতে তো কিছু পড়ি নাই। সো এইটা কিভাবে মনে রাখবো?
সো ওই সময় যেটা করেছিলাম, বারবার হচ্ছে দিনের মধ্যে আমি ঘুমাতে যাওয়ার আগে বা একটু ফাঁকা টাইম পেলে ইংলিশ লিটারেচারের বইটা বের করে চোখ বুলাতাম আর কি। তো ওই চোখ বুলাতে 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 একসময় দেখলাম যে বাহ, আমার তো অনেক কবির নাম মনে আছে। কোন এজের কবি কে, তারপর কোন এজের মধ্যে উপন্যাসিক কে আমার মনে আছে, কার কোনটা নাটক, একই নামে কার কার উপন্যাস আছে। দেখলাম যে একসময় আত্মস্থ হয়ে গেছে। সো এই কাজটা একটু করতে হবে, সময় দিতে হবে। আপনাদের এই ব্যাচে যেহেতু সময় আছে, আপনাদের এখনো 50-এর সার্কুলারই দেয় নাই, হয়তো নভেম্বর ইনশাল্লাহ আসবে, এরপরে পরীক্ষা হতেও তো 3-4 মাস সময় লাগবে। সো অনেক টাইম আছে আপনাদের হাতে, মিনিমাম 6 মাসের উপরে, আরো বেশি। সো এই সময়গুলোতে বারবার কাজে লাগান এবং বারবার পড়েন, দেখবেন আত্মস্থ হবে। ঠিক আছে? সো মুখস্থ করেন বা আত্মস্থ করেন, ইটস আপ টু ইউ, আপনার উপরে। বাট এই ফর্মুলাটা কাজে লাগাতে পারেন। আচ্ছা, সাজিয়া বলেছেন মাঝে 4 মাস ক্লাস করেননি, অনেক প্রবলেম ছিল, এখন আবার শুরু করেছেন। কোনো সমস্যা নেই, এখন আবার শুরু করেন। যেগুলো আগে পড়েছেন আপনার মস্তিষ্কের কোনো একটা জায়গায় ঠিকই আছে, আপনি ধরতে পারছেন না। চোখ বুলায় রিডিং পড়েন আরেকবার নতুন করে, দেখবেন অনেক কিছু মনে থাকবে, মনে চলে আসবে। আবার পড়েন, দেখবেন বাকিগুলোও মনে চলে আসবে। সো প্যারা নেওয়ার কিছু নাই, মন খারাপ করারও কিছু নাই, হ্যাঁ। আর তারপরেও এগুলোর পরেও আরেকটা জিনিস থেকে যায়, সেটা হচ্ছে একটা ব্যারিয়ার আছে। এটা হচ্ছে গড গিফটেড ব্যারিয়ার। আপনি চাইলেও এই ব্যারিয়ারটা সারপাস করতে পারবেন না বা অতিক্রম করতে পারবেন না। কিরকম একটু বলি ভাইয়া, কারণ যেহেতু আজকের ক্লাসটা অনেক ছোট, এই ক্লাস 1 ঘন্টাও লাগে না, কারণ টপিক কম আজকে। তো যেটা বলছিলাম, ব্যারিয়ারটা হচ্ছে, একটা মানুষ ধরেন ম্যাথ খুব ভালো পারে, সে একটা ম্যাথ 2 মিনিটে সলভ করতে পারে। ঠিক আছে, সে খুব ভালো ম্যাথ পারে। সাপোজ একটা লাভ ক্ষতির ম্যাথ বা সরল সুদ কষার একটা ম্যাথ সে 2 মিনিটে করে ফেলছে। এখন আপনি বা আমি ওই ম্যাথটা অত দ্রুত করতে পারি না। ধরেন আমি ম্যাথটা করতে পারি, আমার হয়তো 6-7 মিনিট সময় লেগে যায়। আপনি মনে করেন আর একটু কম পারেন, ধরে নিলাম আপনার এটা করতে 8-9 মিনিট সময় লেগে যায়, কারণ আপনি চিন্তা করে করে করতে হয়। সো আপনি করলেন কি, আরে বাবা চর্চা করলে কি না হয়, আমি আপনাকে বহুত বললাম যে আরে আপনি চর্চা করেন, দেখবেন আপনারও এটা 2 মিনিটে চলে আসবে। কিন্তু ব্যাপারটা আসলে এরকম হয় না। একটা ব্যারিয়ার থেকে যায়, প্রত্যেকটা মানুষের একটা অ্যাবিলিটি আছে, এই অ্যাবিলিটির বাইরে আপনি যেতে পারবেন না, পসিবল না। বলে না চেষ্টায় কি না হয়, ভাই এটা উদাহরণ ভরি ভরি আছে। আবার চেষ্টায় যে সবকিছু হয় না এর উদাহরণও কিন্তু আছে। সো আপনি দুইটা পার্সপেক্টিভ থেকে এটা চিন্তা করতে পারেন। সো ওই মুখে বুলি ছড়ালাম, বললাম যে ভাই পড়েন তো হয়ে যাবে, এইসব কথায় আমি বিশ্বাস করি না। কারণ উপরে তাকদির বলে একটা ব্যাপার আছে, লাক বলে একটা ব্যাপার আছে, ওইটাও আপনাকে ক্লিক করতে হবে। অনেক মেধাবী, আমার থেকেও বড় মেধাবী, বা আপনাদের অনেক বন্ধু বান্ধব আছেন বা পরিচিত বড় ভাই ব্রাদার্স আছেন, যারা হয়তো ক্যারিয়ার হয়ে গেছেন বা ভালো চাকরি করছেন অন্যদিকে, তাদের থেকেও হয়তো অনেক বড় মেধাবী ছিলেন, কিন্তু তার হয়তো ক্লিক করে নাই, তার হয়তো কোনো জব হয় নাই। তো এরকম উদাহরণও কিন্তু আছে। সেই জন্য বলছি, আপনি ধরেন চেষ্টা করলেন, আমি খুব চেষ্টা করলাম, বারবার প্র্যাকটিস করলাম, করে ওই ম্যাথটা আমি 4 মিনিটে সলভ করলাম, ব্যাস। ধরলাম ওইটাই আমার ব্যারিয়ার, এর বেশি মানে আমি যেতে পারবো না, এর থেকে কম সময় আমার পক্ষে করা পসিবল না। আমাকে এটা মানতে হবে, ওই যে 2 মিনিটে যে করছে তাকে আমি টাচ করতে পারবো না। হয়তো তার ধারে কাছে যেতে পারবো, আমার থেকে অবস্থার উন্নতি হবে, আগে লাগতো 6-7 মিনিট, আমি এখন 4 মিনিটে করি, এই পর্যন্ত যেতে পারবো, কিন্তু ওই ব্যারিয়ারটা আমার পক্ষে পেরোনো সম্ভব না। এটা একটু মানতে হবে ভাইয়া। সবার ব্রেন বা সবার চিন্তা করার অ্যাবিলিটি, সবার মনে রাখার ক্যাপাবিলিটি একরকম হবে না। ঠিক আছে? সো এইটা মেনে যদি পড়াশোনা করতে পারেন, দেখবেন হতাশাটা আসবে না। বুঝতে পারছেন? অনেকে অনেক মানে আশার কথা বলে, আমি হয়তো হতাশার কথা বলছি কিনা জানি না, আপনাদেরকে ডিসকারেজ করছি না ভাইয়া পুরা, বাট মানে তিক্ত সত্য কথাটা বলছি, যে সবসময় মনে রাখবেন যে আপনি চেষ্টা করে যাচ্ছেন, কিন্তু উপরে বসে আপনার সৃষ্টিকর্তা আপনার সব কলকাঠি নাড়ছেন। আপনার যে তাকদির সেটাই হবে, বাট আপনার চেষ্টাটা থাকতে হবে। এটা হচ্ছে কথা। চেষ্টা করার পরও যদি কোনো কারণে না হয়, হতাশ হবেন না, মনে রাখবেন আপনার জন্য অল্টারনেটিভ হয়তো কিছু ঠিক করা আছে। জাস্ট এইটা মনে রাখতে হবে। তো যেটা বলছিলাম, আচ্ছা, ফিলোসফিক্যাল কথা বাদ দেই। আশা করি বুঝতে পেরেছেন বা হতাশ হয়েন না, এইটুকু রিকোয়েস্ট থাকবে। আসেন আমরা স্ট্র্যাটেজিক অ্যাপ্রোচটা নেই, স্ট্রাকচারটা একটু ব্যাখ্যা করি, যে কিভাবে আমরা এই সংগঠনগুলা পড়া উচিত বা কিভাবে সংগঠন পড়লে একটু ইজি মনে হবে। আচ্ছা, আসেন অর্গানাইজেশন আমাদের টপিক। আচ্ছা, আমার পরিচয়টা জিজ্ঞেস করেছেন আবু বকর ভাই। ভাই আমার নাম তো দেখতে পাচ্ছেন, আমার নাম সাব্বির, আমি 38তম বিসিএস এ পররাষ্ট্র ক্যাডারের সদস্য, বর্তমানে সেকেন্ড সেক্রেটারি এবং ডেপুটি চিফ অফ মিশন হিসেবে কর্মরত আছি বাংলাদেশ হাই কমিশন নাইরোবিতে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা শুরু করছি। অর্গানাইজেশন পড়তে গেলে আমাদের কয়েকটা বেসিক ইনফো আপনার মাস্ট জানতে হবে, সেটা যে টাইপের অর্গানাইজেশন পড়ান না কেন। ঠিক আছে, আমি একটু ওয়ান বাই ওয়ান আপনাদেরকে বলি। নাম্বার ওয়ান, প্রতিটা সংগঠনের একটা ফুল নেম থাকে। আমরা হয়তো অ্যাব্রিভিয়েশন নেম পড়ি, কিন্তু ফুল নেমটা জানতে হয়। যেমন সাপোজ বলা হলো আপনার একটা অর্গানাইজেশন নাম হচ্ছে ওআইসি, ওআইসির ফুল নেম কি আমরা জানি? জানতে হবে, তাই না?
অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন। আচ্ছা, আগে ছিল অর্গানাইজেশন অফ ইসলামিক কনফারেন্স। যাই হোক, সো ফুল নেম গুলো আপনাকে জানতে হবে। যে বা মনে করা হলো, বলা হলো যে আইএমএফ, আইএমএফ এর ফুল নেমটা আপনাকে জানতে হবে। বা বলা হলো ডব্লিউটিও, সো ফুল নেমটা সম্পর্কে আইডিয়া নিতে হবে। এগুলো অনেক ইজি ফুল নেম, কিছু আছে একটু কঠিন টাইপের, সো কঠিন ফুল নেম গুলো আপনাকে জানতে হবে। আজকে ক্লাসে দেখাবো। নাম্বার ওয়ান। নাম্বার টু, প্রতিটা সংগঠনেরই একটা এস্টাবলিশমেন্ট থাকে। স্ট্যাবলিশমেন্ট বলতে কত সালে সেটা প্রতিষ্ঠা হয়েছে, সেই সাল বা বছরটা আমাকে মনে রাখতে হবে। আচ্ছা, এখন কথা হচ্ছে সাল বা বছর, স্ট্যাবলিশমেন্ট হওয়া এবং যাত্রা শুরু করা দুইটা কি এক জিনিস? দেখি আপনারা কি বলেন। স্ট্যাবলিশমেন্ট এবং যাত্রা শুরু করা একদিন এক জিনিস না। রাইট, থ্যাংক ইউ যারা রেসপন্স করেছেন, ধন্যবাদ। কারণ হচ্ছে দেখেন, এক উদাহরণ দেই। এই যে উপরে আইএমএফ এর কথা বললাম, এই আইএমএফ বাবাজি কিন্তু যেদিন এস্টাবলিশ হয়েছে সেদিন কিন্তু যাত্রা শুরু করে নাই। আইএমএফ এর এস্টাবলিশমেন্ট কবে বলেন তো? 1944 এ, যতদূর আমার মনে পড়ে। আইএমএফ হচ্ছে ওয়ান অফ দ্য ব্রেটন উডস আপনার অর্গানাইজেশনস। ব্রেটন উডসে যে সম্মেলন হয়েছিল সেখান থেকে দুইটা প্রতিষ্ঠান আত্মপ্রকাশ করে, একটা আইএমএফ আর একটা হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক। কিন্তু আইএমএফ এর যাত্রা শুরু হয় কিন্তু আপনার 1946 বা 47 এরকম একটা টাইমে। সো এই জন্য বলছি এস্টাবলিশমেন্ট এবং স্টার্টিং সবসময় একরকম না, এটার মধ্যে পার্থক্য আছে। সো এস্টাবলিশমেন্ট এবং যাত্রা শুরু করা বা আপনার চালু হওয়া, এই দুইটার মধ্যে ডেটের পার্থক্য থাকে। এটা একটু মনে রাখতে হবে। এখন কথা হচ্ছে ভাই, অনেক সংগঠন আছে, সবগুলা কি সাল মনে রাখা পসিবল? এত সাল কেমনে মনে রাখবো ভাই, যতই আপনি ব্রিলিয়ান্ট হন, এত মনে রাখা পসিবল না। সো যেটা করতে হবে, অ্যাটলিস্ট যেগুলো একটু ইম্পর্টেন্ট সেই ইম্পর্টেন্ট গুলার মনে রাখার চেষ্টা করবেন। আর বাকিগুলা চেষ্টা করবেন, যদি মনে না থাকে ছেড়ে দেন, সমস্যা নেই, একটা এমসিকিউতে আপনি মারা যাবেন না। ওকে, সো ইম্পর্টেন্ট গুলো একটু মনে রাখার চেষ্টা করব। আচ্ছা, এবার আসেন নাম্বার থ্রি। নাম্বার থ্রি হচ্ছে হেডকোয়ার্টার বা সদর দপ্তর, সংক্ষেপে এইচকিউ বলি। সদর দপ্তর থেকে প্রতি বিসিএস এ একটা করে এমসিকিউ আসতো আগে, মানে 35-এ আসছে, 36-এ আসছে, 37-এ আসছে। তো এই তিনটা বিসিএস এ একটা একটা করে এমসিকিউ আসার কারণে আমি 38-এ শিওর ছিলাম যে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স থেকে হেডকোয়ার্টারের একটা প্রশ্ন মাস্ট আসবে। এবং 38-এও এসেছিল। ইউএনএইচআরসি সদর দপ্তর কোথায়, এটাও আমাদের টাইম এসেছিল। সো মোটামুটি দুই একটা সালের এক্সেপশন বাদে প্রতি বিসিএস এই হেডকোয়ার্টার কোথায় একবার না একবার আসছে। সো এখান থেকে আপনি একটা এমসিকিউ পাবেন। কোন কোন হেডকোয়ার্টার মনে রাখতে হবে? যতগুলো পারেন ভাইয়া, ইম্পর্টেন্ট আনইম্পর্টেন্ট যতগুলো পারেন চেষ্টা করেন হেডকোয়ার্টার মনে রাখার জন্য। আপনাদের এই সংগঠন পড়ানোর সময় হেডকোয়ার্টার পড়ানো হবে, কিন্তু আপনাদের আবার আরেকটা ক্লাসে এক নজরে সদর দপ্তর সমূহ এরকম ভাবেও একটা স্লাইড আছে। হয়তো জাতিসংঘের মনে হয় একটা ক্লাসে আপনাদেরকে একটা স্লাইড ছিল যে এক নজরে সংগঠনগুলো সদর দপ্তর। পেয়েছেন কিনা একটু রেসপন্স করবেন। তাহমিদ ভাই বলেছেন ইয়েস, বাকিরা চুপচাপ। ভাই না পেলে বলেন। আমার জানা মতে তো আমি তো জাতিসংঘের গুলো পেয়েছেন, আচ্ছা সমস্যা নাই। জাতিসংঘের গুলো পেয়েছেন, অন্যগুলোও পাবেন, অসুবিধা নাই, অন্য একটা স্লাইডে বা বইতে আছে আপনাদের, পেয়ে যাবেন। সো ওখানে থেকে এক নজরে পড়ে ফেলতে হবে, এটা বেটার। আর যদি প্রতিটা সংগঠন ওয়াইজ পড়েন সেটাও করতে পারেন। বাট আমি বলবো সংগঠন ওয়াইজ যখন পড়বেন তখন সদর দপ্তরের নামটা মনে রাখবেন। কিন্তু পারলে যে কোনো জায়গায় একটা পেজ বা একটা স্লাইডের মধ্যে সকল সদর দপ্তরগুলোকে নিয়ে আসবেন, তাহলে একটু মনে রাখতে বা রিভিশন দিতে সুবিধা হবে। ঠিক আছে? আচ্ছা, নরমালি হচ্ছে গাইড বইগুলো বা উত্তরণের বইগুলোতে এভাবে দেওয়া আছে, ওখান থেকে হেল্প নিতে পারেন। আচ্ছা, 4 নাম্বার। 4 নাম্বার হচ্ছে অ্যাক্টিভিটিস কি বা উদ্দেশ্য কি বা কাজ কি। একটা সংগঠন যখন কোনো প্রতিষ্ঠা হয় তখন তো একটা অবশ্যই ফাংশন, মানে যখন করবে তখন তো অবশ্যই একটা উদ্দেশ্য থাকবে, তাই না? তো অ্যাক্টিভিটিস, ওয়ার্কস বা ফাংশন বা হচ্ছে আপনার অবজেক্টিভ, যেটাই বলি না কেন, এইটা আপনাদেরকে জানতে হবে। সাপোজ বলা হলো আপনার এফএও। এফএও জিনিসটা কি দেখি, কেউ একজন বলেন তো। এই যে ফুল নেম মনে রাখতে পারলে আপনি সংগঠনের কাজ হয়ে যাবে অনেকটা। আচ্ছা, এফএও এর ফুল মিনিংটা আমি বলে দিচ্ছি। কাউসার ভাই বলেছেন, রবিন বলেছেন, থ্যাংক ইউ আপনাদেরকে। আরো অনেকে বলেছেন, তাহমিদ মুশফিক, থ্যাংক ইউ। ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন। সো আপনি বুঝতেই পারছেন ফুল নেমের মধ্যেই কিন্তু এই সংস্থাটার কাজ কি বা কোন পরিধি নিয়ে এসে কাজ করে সেটা আপনি ধরে ফেলছেন। তার মানে খাদ্য ও কৃষি সংস্থা। তার মানে তার কাজই হচ্ছে খাদ্যের আহ হয়তো গুণাগুণ রক্ষা করা, খাদ্য নিয়ে গবেষণা করা, খাদ্যের নতুন নতুন মানে ফুড সিকিউরিটি রক্ষা করা।
ঠিক আছে? ফুড ভ্যালুস বজায় রাখা এবং এগ্রিকালচারাল কোঅপারেশনে হেল্প করা। ব্যাস মোটামুটি আমরা ধরে নিতে পারি। সো ফুল নেমের সাথে আপনার অ্যাক্টিভিটিস এর একটা মিল আছে। সো কাজটাও আপনাকে করতে হবে। ৫ নাম্বার, স্পেশাল কোনো অ্যাচিভমেন্ট আছে কিনা? স্পেশাল অ্যাচিভমেন্ট বলতে ভাই আপনি কি বুঝাচ্ছেন? স্পেশাল অ্যাচিভমেন্ট বলতে বোঝানো হচ্ছে কোনো পুরস্কার পেয়েছে কিনা বা এমন কোনো কাজ করেছে যেটা হয়তো আপনি মনে রাখার মতো কোনো কাজ। সাপোজ বলা হলো রেড ক্রস। রেড ক্রস কি করেছে বলেন তো? রেড ক্রস কেন বিখ্যাত? রেড ক্রসের কোনো বড় অ্যাচিভমেন্ট আছে? বা আপনাকে যদি বলা হয় IAEA, ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি, এইটার কোনো উল্লেখযোগ্য অবদান আছে কিনা? হ্যাঁ, আছে। রেড ক্রস মনে হয় ২ বার না ৩ বার হচ্ছে আপনার নোবেল পেয়েছে। IAEA হচ্ছে ৩ বার। হ্যাঁ, আমিনুল ভাই থ্যাংক ইউ। আবার IAEA হচ্ছে আপনার ১ বার নোবেল পেয়েছে। কেন পেয়েছে? ইরানকে নিষেধাজ্ঞা দেওয়ার কারণে। ইউএসএ খুশি ছিল খুবই। এজন্য IAEA কে নোবেল দেওয়া হয় ২০০৫ সালে। এবং একই সাথে মোহাম্মদ এল বারাদিকেও নোবেল পুরস্কার দেওয়া হয়। আচ্ছা, IAEA কি পড়ানো হইছে? আপনাদের ক্লাস হয়েছে? হয়েছে এটার উপরে? পড়ানো হলে জানার কথা, না পড়ানো হলে সমস্যা নাই, পড়ানো হবে। আচ্ছা, আমিনুল ভাই বলেছেন হ্যাঁ, পড়ানো হয়েছে। ওকে, তাহলে তো জানার কথা। গুড। তো এই যে কোনো স্পেশাল অ্যাচিভমেন্ট থাকলে সেটাও আপনাকে জানতে হবে, কারণ এমসিকিউ না সাধারণত এইসব জায়গা থেকেই বেশি আসতে দেখা যায়। আচ্ছা, এবার আসি ৬ নাম্বার। ৬ নাম্বার হচ্ছে বাংলাদেশের সাথে কোনো অ্যাফিলিয়েশন আছে কিনা বা বাংলাদেশের সাথে কোনো সম্পর্ক আছে কিনা বা বাংলাদেশ কোনো কারণে মানে সংযুক্ত বা বাংলাদেশ কিছু করেছে। মানে সোজা বাংলায় বাংলাদেশের সাথে যে ইনফরমেশন গুলা কানেক্টেড ওই সংগঠন রিলেটেড সেগুলো জানতে হবে। ওকে? যেমন সার্ক নিয়ে পড়তে গেলে বাংলাদেশ চলে আসবে। বাংলাদেশে কয়বার সার্কের সম্মেলন হয়েছে, বাংলাদেশ উদ্যোক্তা ছিল। ঠিক আছে? আবার বলা হলো যে আপনার জাতিসংঘ নিয়ে কথা বললে জাতিসংঘে বাংলাদেশ কবে সদস্য পদ লাভ করে, কততম সদস্য ছিল, বাংলায় কবে ভাষণ দেওয়া হলো। মানে সোজা বাংলায় বাংলাদেশ রিলেটেড যা যা ইনফরমেশন আছে প্রতিটা সংগঠনেরই আপনাকে জানতে হবে। ওকে? আচ্ছা, এবার আসি ৭ নাম্বার। ৭ নাম্বারটা হচ্ছে আপনার মিসেলেনাস বা বিবিধ। বিবিধ কেন বলছি? বিবিধর মধ্যে আছে এই ৬ টা বাদে আপনার আরো অনেক ইনফরমেশন আছে যেগুলো হয়তো এই ৬ টার মধ্যে পড়ে না। তো ওগুলাকে আমি আর স্ট্রাকচার ওয়াইজ না করে আমি এটাকে দিয়ে দিলাম হচ্ছে বিবিধর মধ্যে। যেমন একটা সংগঠন প্রতিষ্ঠার জন্য কিছু উদ্যোক্তা ব্যক্তি থাকে। যেমন আপনার জাতিসংঘ উদ্যোক্তা ছিল কারা? রুজভেল্ট, চার্চিল, এদের নাম আমরা জানি। ঠিক আছে? আবার আপনার ওআইসি সংগঠনের প্রতিষ্ঠার জন্য ইসলামিক দেশগুলো উদ্যোক্তা ছিল এবং আরব ইসরায়েল যুদ্ধ এটার পিছনে ভূমিকা রেখেছিল। আবার যদি বলি ন্যাম কেন গঠিত হলো, ন্যামের পিছনে কারা কারা ছিল, আমরা সবাই হয়তো জোসেফ মার্শাল টিটো, তারপর হচ্ছে আপনার এদের নামটাম বলবো। সো ওরকম উদ্যোক্তা কোনো ব্যক্তি যদি থাকেন বা উদ্যোক্তা কোনো প্রতিষ্ঠানের সাথে যদি কেউ থাকে তাদের নাম প্লাস আপনার হচ্ছে মিসেলেনিয়াস অনেক ইনফরমেশন হয়। সাপোজ ওই সংগঠনের বর্তমান মহাপরিচালক কে বা বর্তমান প্রশাসক কে বা বর্তমানে সদস্য কতগুলো আছে, এরকম টাইপের অনেক ইনফরমেশন আছে যেগুলো বিবিধের মধ্যে পড়ে যায়। তবে সদস্যটাকে আমি একটু আলাদা করে আনার পক্ষপাতী। আসেন আলাদা করে দেই ভাইয়া। সদস্যটাকে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি স্ট্রাকচারের মধ্যে। ধরেন আমি এটাকে ৮ নাম্বার দিলাম, ৭ নাম্বার দিলাম সদস্য। সদস্য বলতে বোঝানো হয় সদস্য সংখ্যা, নাম্বার অফ মেম্বার স্টেটস। আপনাকে সদস্যদের নাম মুখস্থ করতে হবে না এবং কাদেরটা মুখস্থ করবেন? মোটামুটি ইম্পর্টেন্ট যেগুলো। যেমন জাতিসংঘের সদস্য কতগুলো এটা একটু বলেন দেখি চ্যাট বক্সে। মুশফিক ভাই হয়নি, একটু ভুল হয়েছে। সোনিয়া আপু এত বেশি করে ফেললেন কেমনে? 193 ভাইয়া, জাতিসংঘ তো পড়ছেন, আপনাদের এই সদস্য সংখ্যা যদি মনে না থাকে ভুলে গেলে তো হবে না ভাইয়া। 193। আচ্ছা, খুব ভালো কথা। তো এখন ১৯৩ টা দেশের নাম কি আপনি মুখস্থ করবেন? কোন দরকার নাই। আবার ন্যামের কথা যদি বলি, ন্যামের সদস্য ১২০ টা। সো এরকম কিছু ইম্পোর্টেন্ট আপনার অর্গানাইজেশন আছে যেগুলোর সদস্য সংখ্যা আপনাকে মনে রাখতে হবে। অন্যগুলা দরকার নাই। যেমন আপনাকে যদি বলা হয় IMF এর সদস্য কতগুলো? এই জিনিসটা খুবই একটা মানে পিকুলিয়ার প্রশ্ন। এগুলো নরমালি কেউ মুখস্থ রাখতে চায় না। সো এইটা না রাখলেও চলবে। বাট জাতিসংঘ, ন্যাম, ঠিক আছে? তারপর হচ্ছে আপনার ইসের কথা যদি বলি, ছোট ছোট কিছু সদস্য আছে, সংগঠন আছে। যেমন মনে করেন গ্রুপ অফ 7, D8, G20, ঠিক আছে? এই টাইপের ছোট ছোট কিছু জিনিস আছে, এদের নামগুলো আপনাকে একটু মনে রাখতে হবে। বা বলা হলো সার্ক, বা বলা হলো হচ্ছে আপনার আসিয়ান, ঠিক আছে?
এই জিনিসগুলো আপনাকে মনে রাখতে হয়। বা বলা হলো হচ্ছে আপনার সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন, এসসিও, এর সদস্য কতটা? এর সদস্য বলেন তো কয়টা এসসিওর? 10টা না 11টা? আচ্ছা, 10টা। সর্বশেষ কে হয়েছে? সুদান না ভাই, সুদানের মধ্যে নাই। এসসিওর মধ্যে সুদান নাই। বেলারুশ ভাইয়া, সর্বশেষ বেলারুশ হয়েছে। মুশফিক ভাই, ইন্ডিয়া অনেক আগে থেকে এটার সদস্য। ইন্ডিয়া, চায়না, পাকিস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান, রাশিয়া, এগুলো অনেক আগের সদস্য। কিন্তু বেলারুশ রিসেন্টলি সদস্য হয়েছে। আচ্ছা, যাই হোক। সো এই যে দেখেন, কথায় কথায় কয়েকটি ইনফরমেশন জেনে গেলাম। সো কথা হচ্ছে সদস্য সংখ্যাগুলো একটু ভাই মনে রাখতে হবে। কোন কোন সময়ে সাম্প্রতিক কিছু ইনফরমেশন হয়, যেমন রিসেন্টলি এসসিও সম্মেলন হচ্ছে বা হয়েছে। আবার মনে করেন আপনি যখন প্রিলি দিবেন তখন হয়তো আপনার দেখা গেল যে D8 এর সম্মেলন হবে। সো ওই সময় নতুন একটা সদস্য হয়তো অন্তর্ভুক্ত হয়েছে। সো ওই ইনফরমেশনগুলো তখন আপনাকে একটু পিক আপ করতে হবে, ঠিক আছে? এছাড়া কোনো উপায় নাই। সো সদস্য কাদের গুলো পড়বো? যেগুলো ইম্পর্টেন্ট। এবং রিসেন্টলি যদি কোনো নতুন সদস্য অ্যাড হয় কোনো প্রতিষ্ঠানে, সেগুলো একটু আশেপাশে চোখ কান খোলা রাখবো সাম্প্রতিক ইনফরমেশন হিসেবে। আচ্ছা, তাহলে এবার একটু আমরা রিভিউ করি 1 থেকে 7 পর্যন্ত এই 7টা যে ইনফরমেশন বললাম, প্রতিটা সংগঠনের জন্য এই 7টা ইনফরমেশন হচ্ছে বেসিক। এরপরে 8 নম্বরে যে বিবিধ আছে, আমরা দুই একটা বিবিধ ইনফরমেশনও পড়বো। উদ্যোক্তা, মহাপরিচালক, যেটা যেটা প্রয়োজন হবে, যদি প্রয়োজন হয় পড়বো, না হলে পড়বো না। সো স্ট্রাকচার নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা, বা স্ট্রাকচারটা কেমন লাগলো, একটু চ্যাট বক্সে রেসপন্স করবেন। আচ্ছা, কোনো প্রশ্ন নেই, সমস্যা নেই, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ। তাহলে তাহলে তো বুঝতে পেরেছি যে কিভাবে পড়লে ভালো হয়। সো স্ট্রাকচারটা ফলো করতে পারেন, আশা করি কাজে লাগবে। সো আমরা যখন আজকে ক্লাসগুলা মানে সংগঠনগুলা পড়বো, তখনই দেখবেন যে স্ট্রাকচারেই আপনাকে হেল্প করবে। আসে না, ওয়ান বাই ওয়ান আমরা শুরু করি। আচ্ছা, মেম্বারের সংখ্যা তো চেঞ্জ হয়, এগুলো এক্সামের আগে কিভাবে আপডেটেড থাকা যাবে? কাউসার ভাই, মেম্বার সংখ্যা যেহেতু চেঞ্জ হয়, তার মানে মেম্বার চেঞ্জ হওয়া মানে সেটা হচ্ছে সাম্প্রতিক ইনফরমেশন বা কারেন্ট অ্যাফেয়ার্স এর মধ্যে পড়ে যায়। তো আপনি কিভাবে আপডেটেড থাকবেন সাম্প্রতিক ইনফরমেশন নিয়ে, এইটা তো সম্পূর্ণভাবে আপনার বিষয়। সাম্প্রতিক বিষয় কিভাবে পড়তে হয় এই বিষয়ে কথাবার্তা বলেছিলাম কোনো একটা ক্লাসে, আমার যতদূর মনে পড়ে। আপনাদের মনে আছে কিনা একটু রেসপন্স করবেন। আচ্ছা, কাউসার ভাই রেসপন্স করেছেন, জি বলেছিলাম। সো ওই অংশগুলো থেকেই বা ওইভাবেই আপনাকে পড়তে হবে। আপনি নিউজ চ্যানেল দেখেন, আপনি তারপর হচ্ছে নিউজ পেপার পড়েন, পেপারের দিকে একটু চোখ কান খোলা রাখেন। তারপরে হচ্ছে সোশ্যাল মিডিয়া কাজে লাগান। এগুলো তো ভাই কমন কথাবার্তা। সোশ্যাল মিডিয়াতে সবকিছু মানে নিউজে আসার আগে সোশ্যাল মিডিয়ায় চলে আসে। কোথাও একটা অ্যাক্সিডেন্ট হইলেও সেটা ফেসবুক নিউজে আগে চলে আসে। কোথাও একটা সম্মেলন হইলেও সেগুলো চলে আসে। এরপর হচ্ছে কিছু আপনার বিসিএস রিলেটেড ফেসবুকে গ্রুপ আছে। এই গ্রুপগুলোতেও যদি একটু ফলো করেন, আপনি তো ডেইলি ইনফরমেশন পেয়ে যাবেন। এই যে গ্রুপের কথা বলতে গিয়ে আমাদের ভাই উত্তরণের কথা চলে আসলো। উত্তরণের যে ফেসবুক পেজটা আছে বা গ্রুপটা আছে, এটাতেও যদি দিনের মধ্যে একবার ঢুকেন, আপনি কি কি ইনফরমেশন পাবেন আপনি আপনাকে একটু বলি। ডেইলি পত্রিকার যে নিউজ পেপারের যে ইম্পর্টেন্ট আর্টিকেল গুলো আছে, সেগুলো পেয়ে যাবেন। নাম্বার টু, যে কোনো ব্রেকিং নিউজ হুটহাট চলে আসে, সেটা আপনি এখানে আপডেট পাবেন। এছাড়াও বিভিন্ন বিষয়ে প্রশ্ন করা হয়, যে আপনাদের কাছ থেকে উত্তর চাওয়া হয় এই উত্তরণের গ্রুপগুলোতে, সেখানেও অনেক ইনফরমেশন বা পড়াশোনা ঝালাই হয়ে যাবে। সেগুলোও দিনের মধ্যে একবার চোখ বুলাবেন, তাহলেও তো হয়ে যায়, অনেক সাম্প্রতিক ইনফরমেশন পেয়ে যাবেন। সো এইভাবে পড়বেন, ঠিক আছে? এটা আসলে কেউ কাউকে শিখিয়ে দিতে পারে না, নিজেকে একটু আপ টু ডেট থাকতে হবে। যেহেতু বিসিএস এর জন্য পড়ছেন, রাখা দরকার। এবং এটা যে শুধুমাত্র এখনই শেষ হয়ে যাবে ব্যাপারটা এরকম না। আপনি সার্ভিস লাইফে জয়েন করার পরও পড়াশোনার মধ্যে আপনাকে থাকতে হবে। আমি পড়াশোনা ছেড়ে দিচ্ছি, তো ব্যাপারটা কিন্তু এরকম না। আমারও কিন্তু চোখ কান খোলা রাখতে হচ্ছে, কোথায় কি হচ্ছে, কোথায় কোন সম্মেলন হইলো, কে কি স্টেটমেন্ট দিল। সো এটা হচ্ছে আপনার নিজের জন্য আপনাকে আপ টু ডেট থাকতে হবে। আশা করি কাউসার ভাই বুঝতে পেরেছেন। তাহলে আসেন আমরা আমাদের ক্লাস শুরু করি। স্ট্রাকচার যেহেতু বুঝে গেছি, এখন আমাদের মোটামুটি অনেকটা ইজি হয়ে যাবে। আচ্ছা, প্রথম আমাদের সংগঠনটা হচ্ছে নন অ্যালাইন্ড মুভমেন্ট বা ন্যাম। সো প্রথমে আমি স্ট্রাকচারটা একটা আপনাদেরকে ধরাই দিই, স্ট্রাকচার ওয়াইজ ইনফরমেশন গুলো বলি। যেমন নন অ্যালাইন্ড মুভমেন্ট, 1 নাম্বার, এটা হচ্ছে 1 নাম্বার
স্ট্রাকচারের ইনফরমেশন, মানে ফুল নেম যেটা বলেছিলাম। সো ফুল নেমটা আমরা পড়বো। 2 নাম্বার ছিল হচ্ছে এস্টাবলিশমেন্ট বা স্টার্টিংটা কবে হয়েছিল। সো ন্যামের জন্ম হলো কবে, 1961 সালে যুগোস্লাভিয়ার বেলগ্রেডে প্রথম শিশু সম্মেলনের মাধ্যমে। সো এটা হচ্ছে আপনার 2 নাম্বার ইনফরমেশন, কত সালে এস্টাবলিশড হয়। আচ্ছা, কোথায় হয়েছিল, দেখেন 61 সালে ন্যাম স্ট্যাবলিশড হয়, কিন্তু কোথায় হয়েছিল এটা কিন্তু আমার স্ট্রাকচারের মধ্যে নাই। আমার স্ট্রাকচারে আছে হচ্ছে হেডকোয়ার্টার কোথায়। সো ওই স্ট্যাবলিশমেন্টটা কোথায় হয় সেটাও এর মধ্যে আপনাকে পড়তে হবে। স্ট্যাবলিশমেন্ট সাল এবং কোথায়, কোনো প্লেস থাকলে সেটাও আপনাকে দেখতে হবে। ওকে, সো অ্যাড করে দিলাম। সো কোথায় হয়েছিল, যুগোস্লাভিয়া বা ইউগোস্লাভিয়ার বেলগ্রেডে। আচ্ছা, এবার দেখেন 3 নাম্বার আমাদের স্ট্রাকচার ছিল হেডকোয়ার্টার। হেডকোয়ার্টার হচ্ছে এর কোনো সদর দপ্তর নেই। 3 নাম্বার ইনফরমেশন হয়ে গেল। আচ্ছা, এবার আসেন 4 নাম্বার ইনফরমেশন দেখি কি কাজ করে। আচ্ছা, কি কাজ করে সেটা একটু বলি, কাজটা এখানে ওইভাবে দেওয়া নাই। তবে আপনার একটা পলিসি আছে এদের, এই যে একটা নীতি আছে পঞ্চশীলা। এই নীতি ঘোষণা করেন জওহরলাল নেহেরু এবং চীনের চৌ এন লাই। আচ্ছা, এবার ন্যামের কাজটা আমি একটু আপনাদেরকে খুলে বলি। ন্যামের কাজটা কেন হলো এবং প্রেক্ষাপটটা কি ছিল সেটা নিয়ে একটু কথাবার্তা বলার অবকাশ থাকে। অলরেডি যেহেতু আপনারা জাতিসংঘ পড়েছেন, জাতিসংঘ ক্লাসেই হয়তো অনেক কিছু বলেছে, তারপর আমি একটু বলি। জাতিসংঘ এস্টাবলিশড হয় হচ্ছে 1945-এ, অনেক কাঠখড় পেরিয়ে অনেকগুলো সম্মেলন হয়েছে। আটলান্টা সনদ, আটলান্টিক সনদ, ইয়াল্টা সম্মেলন, তেহরান সম্মেলন, এইসব করে টোরে টোরে তারপরে গিয়ে 1945-এ 51টা দেশ স্বাক্ষর করে। এরপর ইউএন এস্টাবলিশড হয়। সো ইউএন এস্টাবলিশ হওয়ার পর সবাই ধরে নিয়েছিল যে মোটামুটি আমাদের এখন একটা মানে আপনার কি বলা যায়, একটা ভারসাম্য থাকবে, একটা সেটেলমেন্ট হবে, সবকিছুর মধ্যে একটা ব্যালেন্স থাকবে। কিন্তু আলটিমেটলি সেটা হয় না। এই 1945-এ ইউএন এস্টাবলিশমেন্টের আগে বিশ্বে ছিল হচ্ছে মাল্টিপোলারিজম। মাল্টিপোলারিজম বলতে হচ্ছে কেউ একক আধিপত্য রাখতে পারেনি, যে যার মতো আপনার ক্ষমতা দেখাতো। জার্মানি হঠাৎ করে উঠে গিয়েছিল, চায়না তার মতো লাফায় উঠে, জাপান তখন খুব অ্যাটাক করতো, ইম্পেরিয়ালিজমের মধ্যে জাপান ছিল। এরপরে ইউএসএ ছিল হচ্ছে আপনার মনরো ডক্ট্রিনের মধ্যে, মানে আপনার কারো সাথে ঘিসবে না। ঠিক আছে, তো অনেক কিছু ছিল, মাল্টিপোলারিজম একটা অবস্থা। কিন্তু 1945-এ যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হলো এবং ইউএন এস্টাবলিশড হলো, তখন জাস্ট 2 বছর পরেই 1947-এ হ্যারি এস ট্রুম্যান ইউএস প্রেসিডেন্ট ছিলেন ওই সময়। ঠিক আছে, সো ট্রুম্যান কি করলেন, একটা ডক্ট্রিন ঘোষণা করলেন। এটার নাম দিলেন হচ্ছে ট্রুম্যান ডক্ট্রিন। এই ডক্ট্রিনটা ছিল হচ্ছে, আর আমরা আইসোলেটেড থাকবো না, মন্ডো ডক্ট্রিন বাদ, আমরা এখন সব জায়গাতে থাকবো এবং সবার সাথে মিলেমিশে চলবো এবং ইনফ্লুয়েন্স করব। তো ওই ইনফ্লুয়েন্স করার জন্য, অন্যদেরকে প্রভাবিত করার জন্য, নিজেদের আধিপত্য বিস্তারের জন্য অনেকগুলো প্ল্যান নেওয়া হয়। এর মধ্যে একটা প্ল্যান ছিল হচ্ছে মার্শাল প্ল্যান। নাম শুনছেন ভাই, কেউ বললেন না যে শোনেন নাই, পড়ানো হয়ে গেছে এগুলা। তারপরও বলতেছি, মার্শাল প্ল্যানের উদ্দেশ্যই ছিল হচ্ছে ইউরোপের রিকনস্ট্রাকশন করা, ইউরোপকে পুনরুজ্জীবিত করা, ইউরোপকে ঋণ সহায়তা দেওয়া এবং ইউরোপকে নিজেদের হাতের কুক্ষিগত করে রাখা। এখন এই ঋণ সহায়তা দেওয়ার মাধ্যমে কুক্ষিগত কিভাবে করে, এটা কি আপনাদের কাছে ক্লিয়ার? মার্শাল প্ল্যানের মাধ্যমে তারা ডলার ডিপ্লোমেসি চালু করে। ডলার ডিপ্লোমেসি মানে বিভিন্ন দেশকে ডলার সহায়তা দেয়। তো সহায়তা দিলে তো আপনার হাত থেকে ডলার কমে গেল ভাই, তাহলে আপনি কিভাবে এটা, মানে আপনার জন্য লাভজনক, লাভজনক কিভাবে সেটা একটু ব্যাখ্যা করি। দেখেন, মনে করেন এটা হচ্ছে ইউএসএ, এটা হচ্ছে ইউরোপিয়ান কান্ট্রি, সাপোজ হচ্ছে ইউকে, ফ্রান্স, জার্মানি। ঠিক আছে, এই পাশে আছে নেদারল্যান্ডস, নিচে আছে ইটালি। ওকে, এই যে দেখেন আমি কিন্তু মোটামুটি একটা ইউরোপের দেশগুলোকে বললাম, মানে ম্যাপের মধ্যে নিয়ে আসলাম। কথা হচ্ছে, এই ইউরোপের বড় একটা মার্কেট ছিল হচ্ছে আপনার ইউএসএ, অর্থাৎ ইউএসএ থেকে প্রচুর এক্সপোর্ট করা হতো ইউরোপের দেশগুলোতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে। তো বিশ্বযুদ্ধের কারণে এই মার্কেটে ভাটা পড়ে, অর্থাৎ কোনো ইউরোপিয়ান দেশই আর আগের মতো ইম্পোর্ট করছিল না, মানে ইউএসএ থেকে এক্সপোর্ট যাচ্ছিল না আর কি। সো এই লাইনগুলো বন্ধ হয়ে যায়। সো বন্ধ হয়ে গেলে কি হইলো, ইউএস এর যে রেভিনিউ আয় হতো, ডলার আসতো, সেটা আর আগের মতো ফ্লো ছিল না। সো ইউএস এর লোকাল বাজারেও আপনার একটু অর্থনৈতিক মন্দা দেখা দিচ্ছিল, যেহেতু ইউকে, নেদারল্যান্ডস, ফ্রান্স, জার্মানি সবাই যুদ্ধের ক্ষয়ক্ষতিতে ছিল। সো ইউএসএ কি করলো, এই মার্শাল প্ল্যানের মাধ্যমে বলল যে আমরা ইউরোপের বাজারকে পুনরুজ্জীবিত করব, চাঙ্গা করব, এবং
এবং এটার জন্য ডলার ডিপ্লোমেসি করবো, মানে ডলার সহায়তা দিব। সো ডলার ডিপ্লোমেসির আওতায় প্রথমেই তারা ফ্রান্সকে সহায়তা দেয়, একে একে ইউকে, নেদারল্যান্ডস, জার্মানি এদেরকেও সহায়তা দেয়, এবং ইস্ট এশিয়ার মধ্যে জাপানকে তারা প্রচুর পরিমাণে ডোনেট করে। অবাক হচ্ছেন? জাপানকে 5 বছর আগে, 2 বছর আগে, সরি 3 বছর আগে আর কি, আপনার হিরোশিমা নাগাসাকিতে বম্বিং করে সব ধ্বংস করে দিলেন, আবার জাপানকে সহায়তা করতেছেন। কারণ কি? কারণ ছিল ভাই, অনেক কারণ ছিল। আচ্ছা, তো মেইন টার্গেটটা ছিল হচ্ছে ইউরোপ, ইস্ট এশিয়া এদেরকে পুনরুজ্জীবিত করার মাধ্যমে নিজের আখের গুছানো। ব্যাখ্যা করছি কিভাবে হয়েছিল। দেখেন, ডলার দেওয়া হলো, যে ইউকেতে ডলার, নেদারল্যান্ডসে ডলার, ইটালিতে ডলার, ফ্রান্সে ডলার, জার্মানিতে ডলার। এই ডলার সহায়তার মাধ্যমে এদের লোকাল ইন্ডাস্ট্রি বা এদের শিল্প কারখানা নতুন নতুন করে যাত্রা শুরু করলো বা কাজ করা শুরু করলো। তো লোকাল ইন্ডাস্ট্রিতে আপনার যখন হচ্ছে র ম্যাটেরিয়ালস লাগবে, সেই র ম্যাটেরিয়ালস তো কখনোই এদের কাছে ওইভাবে ছিল না। তারা আগেই ইউএসএ থেকে আমদানি করত, যেটা আপনার বন্ধ হয়ে গিয়েছিল এই তাদের অবস্থা খারাপ হওয়ার কারণে। তখন তারা কি করলো, যেহেতু শিল্প কলকারখানা আবার যাত্রা শুরু করেছে, তাদের কাছে ডলার টলার আছে, তারা কি করলো, ওই ইউএস এর কাছ থেকে আবার নতুন করে ইম্পোর্ট করা শুরু করলো। সো আলটিমেটলি ডলার গুলো কোথায় আবার আসলো বলেন তো? আমিনুল ভাই বলছেন। আচ্ছা, বাকিটা কি বুঝতে পারতেছেন টেকনিকটা? মানে যেখানের জিনিস সেখানেই ফেরত আসছে, আবার ইউএসএ তেই ফেরত আসলো। আলটিমেটলি কি হইলো, আপনার ইকোনমিক্সের একটা পলিসি আছে বা একটা ফর্মুলা আছে, আপনি মানি মোবিলাইজেশন যত করবেন তত হচ্ছে আপনার ডেভেলপমেন্ট হবে। একটা টাকা যত হাত ঘুরবে তার প্রোডাক্টিভিটি কিন্তু তত বাড়ে। এটা কি আপনারা জানেন? দেখছেন হয়তো অনেক জায়গাতে, ফেসবুকে মাঝে মধ্যে অনেক মানুষজন লেখালেখি করে। আপনি যদি মানে ইনভেস্ট না করেন, আপনি যদি মানি কাজে না লাগান, বসায় রাখেন, ওই অচল পয়সা বা বসে থাকা টাকার কিন্তু কোনো ভ্যালু নাই। ঠিক আছে? এই জন্যই ব্যাংকিং সেক্টরের কিন্তু এত ভ্যালু। ব্যাংকের মাধ্যমেই যত আপনার ডেভেলপমেন্ট গুলো হয়। সো এই মানি মোবিলাইজেশনের মাধ্যমে হচ্ছে ইউএসএ এই কাজটা করছে। এই ইউরোপের দেশগুলো তখন আপনার এই রেভিনিউ আপনার ইউএসএ তে পাঠালো, ডলার ডিপ্লোমেসির সহায়তায় তারাও তাদের অবস্থার উন্নতি করলো, র মেটেরিয়ালস পাইলো, কাজে লাগালো, অর্থাৎ টাকা ঘোরা শুরু করলো আর কি। সো এটার মাধ্যমে তাদের মধ্যে ডলারের উপর একটা ডিপেন্ডেন্সিও চলে আসলো। সো 1947 সালের পর থেকে ইন্টারন্যাশনালি মোটামুটি এস্টাবলিশড হয়ে গেল যে যত লেনদেন, যত এক্সপোর্ট ইম্পোর্ট, যত ট্রেড বাণিজ্য, সবকিছুর জন্য ডলার হবে হচ্ছে আপনার ব্যবহৃত কারেন্সি। ডলার হয়ে গেল একটা ইন্টারন্যাশনাল মুদ্রা। যেখানে 1940 বা 1935-এর সময়ও আপনার আমেরিকাতে দ্য গ্রেট ডিপ্রেশন ছিল, যেটা 1929 সালে শুরু হয়েছিল, সেই গ্রেট ডিপ্রেশনের জাস্ট 15-16 বছরের মধ্যেই ডলার হয়ে গেল হচ্ছে আপনার ইন্টারন্যাশনাল ট্রেডের একটা অন্যতম হাতিয়ার বা অন্যতম কারেন্সি। এটা সম্পূর্ণ ছিল হচ্ছে হ্যারি এস ট্রুম্যানের একটা মানে গ্রেট প্ল্যান। এবং ওই প্ল্যানের আওতায় ইউএসএ কিন্তু বসে থাকে নাই, ইউএসএ অনেকগুলা কাজ করছে। দেখেন, ইউএসএ হচ্ছে আপনার নর্থ আমেরিকার একটা কন্টিনেন্ট, ওকে, ধরলাম এইটা হচ্ছে ইউএসএ। আচ্ছা, ইউএস এর শেপ এইরকম না, তারপর ওইভাবে আঁকলাম। উত্তরে আছে হচ্ছে আপনার কানাডা, নিচে এই অংশটা আছে হচ্ছে আপনার মেহিকো, এখানে হচ্ছে আপনার সেন্ট্রাল আমেরিকা, ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের শহরগুলা, নিচে হচ্ছে আপনার সাউথ আমেরিকা, এইখানে বিশাল আটলান্টিক এস আকারের, এইখানে হচ্ছে আপনার পুরো ইউরোপ, এশিয়া, এই জায়গাটায় হচ্ছে আপনার আফ্রিকা, এখানে অস্ট্রেলিয়া ধরলাম। সো খেয়াল করেন, প্রতিটা রিজিয়নে ইউএসএ কিন্তু তাদের মতো করে একটা আধিপত্য বিস্তার করার চেষ্টা করে। প্রথমেই তারা যেটা করে, 1949-এ ন্যাটো গঠন করে। এই ন্যাটো গঠন করার মাধ্যমে তারা নর্থ আটলান্টিকের এই রিজিয়নটা দখল করে নিল। অর্থাৎ ন্যাটোতে কানাডাও যোগ দিল, ইউএসএ তো তার মতো ছিলই, এবং ওয়েস্ট ইউরোপের যতগুলো দেশ ছিল সবাই ন্যাটোতে নিরঙ্কুশভাবে অংশগ্রহণ করে। শুধুমাত্র ইস্ট ইউরোপের দেশগুলো বাদে, বা সোভিয়েত ইউনিয়ন বা ইউএসএসআর এর সদস্য দেশগুলো বাদে, বাকিরা মোটামুটি ন্যাটোতে চলে আসলো। সো ইউএসএ তারপর দেখলো যে এই ন্যাটোর বিরোধিতা করতে পারে একটাই মাত্র ব্লক, তারা হচ্ছে সোভিয়েত ইউনিয়ন, ইউএসএসআর। কেন? সেটার কারণটাও বলি। 1950 সালে দুই কোরিয়ার মধ্যে একটা যুদ্ধ হয়, জানেন এটা? 1950-এ কোরীয় উপদ্বীপ যুদ্ধ হয়।
উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়ার মধ্যে। আচ্ছা, বর্তমানে যে 38 ডিগ্রি লাইন আছে, সেই লাইন বরাবর হচ্ছে আপনার উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়ার হচ্ছে আপনার সীমারেখা আছে। যাই হোক, সো তখন উত্তর কোরিয়াকে সাপোর্ট দিচ্ছিল হচ্ছে আপনার সমাজতান্ত্রিক দেশ ইউএসএসআর, বা তৎকালীন যে রাশিয়া ছিল আর কি, তারা নর্থ কোরিয়াকে সাপোর্ট দিল। আর সাউথ কোরিয়াকে সাপোর্ট দিচ্ছিল হচ্ছে ইউএসএ এখানে বসে। সো ইউএসএ এর কথা মতো ন্যাটোর বাহিনী যারা আছে, ন্যাটোর কিন্তু একটা আপনার শর্ত আছে। ন্যাটোর হচ্ছে 5 নাম্বার না 12 নাম্বার আর্টিকেলে মনে হয় বলা আছে যৌথ নিরাপত্তার কথা। হ্যাঁ, কালেকটিভ সিকিউরিটি মেজারমেন্টস। অর্থাৎ ন্যাটোভুক্ত কোনো একটা দেশের মধ্যে যদি বাইরে থেকে কোনো অ্যাটাক করা হয়, তখন ন্যাটোভুক্ত বাকি দেশগুলো ওই আক্রান্ত দেশকে সহায়তা করার জন্য ফোর্স পাঠাবে। এটা মোটামুটি তাদের আপনার ইসেই লেখা আছে, কমিটমেন্টে বা কনভেনশনে লেখা আছে। সো ওই জন্য ন্যাটোর অনেক দেশও তখন আপনার এই সাউথ কোরিয়াকে সাপোর্ট করছিল। এইটা নিয়ে আপনার জাতিসংঘে কিছু রেজলিউশন পাশ করার জন্য ভোটে তোলা হয়। কিন্তু সেই ভোটে সোভিয়েত ইউনিয়ন দিচ্ছিল একদিকে ভেটো, আর ইউএসএ দিচ্ছিল আরেকদিকে ভেটো। সো সোভিয়েত ইউনিয়ন এবং ইউএস এর মধ্যে ওই সময়টা থেকে একটা মোটামুটি কন্ট্রোভার্সি বা কনফ্লিক্ট শুরু হয়। ওই কনফ্লিক্টের আওতায় আপনার 1954 সালের দিকে আপনার একটা জোট গঠন করে পোল্যান্ডের ওয়ারশতে, যেটাকে ওয়ারশ প্যাক্ট বলা হয়। এই প্যাক্ট গঠন করার পিছনে আরো 2-3টা কারণ ছিল। এই প্যাক্টের মধ্যে কারা কারা ছিল? ছিল সোভিয়েত ইউনিয়ন, সোভিয়েত ইউনিয়নের মতো সমাজতান্ত্রিক কিছু দেশ, যারা ওই আপনার ওই সময় ইউএসএসআর এর মতো মধ্যে ছিল। বর্তমানে তো ভাগ হয়ে গেছে, এই যে কিরগিজস্তান, তাজিকিস্তান, লাটভিয়া, লিথুয়ানিয়া, ঠিক আছে, আর্মেনিয়া, আজারবাইজান, এরা সব ছিল এগুলোর মধ্যে। মানে পুরো ইস্ট ইউরোপ এবং আপনার এশিয়ার কিছু অংশ, মিডিল এশিয়ার কিছু অংশ আপনার হচ্ছে এই ওয়ারশ প্যাক্টের মধ্যে ছিল। সো ইউএসএ কি করলো, আমার ইউরোপে ইস্ট ইউরোপ আমার দখলে থাকবে না, এটা ইউএসএ বুঝে গেছে। সো ওয়েস্ট ইউরোপ তো ন্যাটোর মধ্যে আছে। সো আমার এখন কন্টিনেন্ট ওয়াইজ যেতে হবে। তারা কি দেখলো যে আফ্রিকার মধ্যে নর্থ আফ্রিকাটা মোটামুটি গুরুত্বপূর্ণ। সো নর্থ আফ্রিকার মুসলিম যে কান্ট্রিগুলো আছে, মরক্কো, তারপর হচ্ছে লিবিয়া, আলজেরিয়া, ইজিপ্ট, এদের সাথে নিয়ে আপনার মিডল ইস্টের যে দেশগুলো আছে, আরাবিয়ান কান্ট্রিগুলা, পার্সিয়ান গালফ তীরবর্তী যে দেশগুলো, এবং একদম সোললি আপনার মিডল ইস্টের যে কান্ট্রিগুলো আছে, ইরাক, ইরান, সিরিয়া, বা সৌদি আরব, জর্ডান, বাহরাইন, কুয়েত, আবুধাবি, ইউএই, এদেরকে নিয়ে তারা একটা জোট গঠন করে। তার নাম ছিল হচ্ছে সেন্টো। পড়ছেন ভাই, আপনাদের ক্লাস হয়েছে না সেন্টোর উপরে? আচ্ছা, খুব ভালো কথা। রবিন ভাই খালি বলছেন, বাকিরা বলতেছেন না। ভাই ভুলে গেছেন, ভুলে গেলে হবে না কিন্তু ভাই, মনে রাখতে হবে। আচ্ছা, সেন্টো ছিল, সেন্টো সদর দপ্তরও ছিল হচ্ছে ইরাকে। যাই হোক, এরপরে তারা কি করলো, সাউথ ইস্ট এশিয়াতে করলো হচ্ছে সিয়াটো, SEATO। পড়ছেন সিয়াটো? ক্লাস হয়েছে কিন্তু সিয়াটোর উপরে। আচ্ছা আচ্ছা, সোনি আপু বলছেন সব অচেনা লাগে। আপনি তাহলে ক্লাস করেন না, এই জন্য অচেনা লাগতেছে। আপু ক্লাস করেন, অচেনা লাগবে না ইনশাল্লাহ। বাকিরা তো হ্যাঁ বলতেছেন। ঠিক আছে, ওকে। এরপর তারা আবার এইদিকে অস্ট্রেলিয়ার সাথে, এই ভালো কথা, এক দুইজন বলতেছেন মনে পড়তেছেন, এক দুইজন বলতেছেন পড়ানো হয়েছে। এই ক্লিয়ার করেন তো আপনাদের সেন্টো, সিয়াটো, এগুলোর উপর ক্লাস হয়েছে কিনা। ক্লিয়ার করেন ভাইয়া, না হইলে সমস্যা নাই, ক্লাস হবে যদি না হয়ে থাকে। আচ্ছা, ক্লাস হয়নি, তা সেটা বললেই তো হয় ভাই। তাহলে দুই একজন ইএসইএস বলতেছেন কেন, আমাকে কনফিউজ করেন কেন? আমি তো ক্লাস নেই নাই, ওইটা আমার যতদূর মনে পড়ে। আর কেউ নিয়েছে কিনা এই জন্য জিজ্ঞেস করলাম। আচ্ছা যাই হোক, এগুলো পড়ানো হবে, জাস্ট আপনাদেরকে আমি একটু বলছি আর কি। এগুলো হচ্ছে একটা জোটের মতো, সামরিক জোট, ওই ন্যাটোর মতো জোট। ন্যাটো যেরকম নর্থ আটলান্টিকের রিজিয়নের দেশগুলো নিয়ে, সেন্টার হচ্ছে সেন্ট্রাল এশিয়ার দেশগুলো নিয়ে, সিয়াটো হচ্ছে সাউথ ইস্ট এশিয়ান দেশগুলো নিয়ে, আবার এই অস্ট্রেলিয়া মহাদেশকে নিয়েও, ওশেনিয়াকে নিয়েও করা হয়েছিল। সো এরকম প্রত্যেকটা কন্টিনেন্টে ইউএসএ হচ্ছে জোট গঠন করে ফেলেছিল। ওইটার কারণে আপনার ওয়ারশ প্যাক্ট গঠন করা হয়, যেটা নর্মালি হচ্ছে জাতিসংঘের ক্লাসে পড়ানো উচিত ছিল, বাট হয়তো বলেনি আপনাদেরকে। যাই হোক, সো এখন জেনে রাখেন কেন ওয়ারশ প্যাক্ট হয়েছিল। ওয়ারশ প্যাক্ট এমনি এমনি হয়নি, এই সব কারণে হয়েছিল। সো দেখেন, বিশ্বে কিন্তু এখন আর মাল্টিপোলারিজম নাই। এখন হুট করে কি কারণে যেন বাইপোলারিজম চলে আসছে। অর্থাৎ ইউএসএ ভুক্ত বা ইউএস এর সাথে যে ভালো সম্পর্কিত দেশগুলো, এবং অন্যদিকে ওয়ারশ প্যাক্টের মধ্যে সমাজতান্ত্রিক যে দেশগুলো। সো বিশ্বে এখন দুইটা ব্যালেন্স, ইউএসএ, ন্যাটো, এবং ইউএস এর সাথে অ্যালাই যারা। অন্যদিকে আছে ওয়ারশ প্যাক্ট, এবং ওয়ারশ প্যাক্টের মধ্যে যে দেশগুলো আছে, সোভিয়েত ইউনিয়ন প্লাস কিছু সোশ্যালিস্ট কান্ট্রি।
আচ্ছা, সো এই দুই ব্যালেন্সে বিশ্ব দুই দিকে ভাগ হয়ে গেছে। তো মাঝে চিপায় পড়ে গিয়েছিল কিছু দেশ, যারা আপনার ন্যাটোভুক্ত বা ইউএস এর মানে ইউএস এর পন্থীও না, আবার ওয়ারশ প্যাক্টেও যোগদান করতে চায় না। সো এই দেশগুলোর ভবিষ্যৎ কি হবে, এইটা নিয়ে একটা ঝামেলা তৈরি হয়। সো ওই যে দেশগুলো যারা মোটামুটি পাওয়ারফুল, যাদের মোটামুটি ইকোনমিক ব্যালেন্স আছে এবং ক্ষমতা আছে, তারা চিন্তা করলো আমাদের এই দুইটা ব্লকের চিপায় পড়া যাবে না, আমাদেরকে নতুন কিছু একটা তৈরি করতে হবে। সো ওই চিন্তা থেকে আপনার 1955 সালে, 1955 সালে আপনার ইন্দোনেশিয়ার বান্দুংয়ে একটা সম্মেলন হয়। সেই সম্মেলনটাকে বলা হয় হচ্ছে বান্দুং সম্মেলন। সো ওই 1955 যে বান্দুং সম্মেলন, সেখানে মোটামুটি বিশ্বের কিছু প্রভাবশালী নেতৃবৃন্দ একত্রিত হয়। যেমন ভারতের জওহরলাল নেহেরু, যুগোস্লাভিয়ার টিটো, ইন্দোনেশিয়ার সুকর্ণ, ঘানার নক্রুমা, মিশরের জামাল আবদাল নাসের সহ আরো কিছু আপনার নেতৃবৃন্দ তারা একত্রিত হয়। তারা তখন কিন্তু মোটামুটি বিশ্বের মধ্যে মোটামুটি পাওয়ারফুল দেশ, কিন্তু তারা কোনো ব্লকে যোগদান করতে চায় না। সো তারা তাদের মধ্যে একটা নন অ্যালাইন্ড, মানে আমরা কোনো দিকে অ্যালাইন্ড হব না, কোনো দিকে ঝুঁকে পড়বো না, এরকম একটা আন্দোলন আমাদের করতে হবে। আমরা কোনো সংগঠন করব না, কিন্তু এটা একটা আন্দোলন বা রেভলিউশন বা মুভমেন্ট থাকবে। ওইটা নিয়ে একটা সম্মেলন হয়ে যায় 1955-এ। কিন্তু ওখানেই শেষ না। এরপর 6 বছর ধরে দেশসমূহের নেতৃবৃন্দ কয়েকবার বিভিন্ন জায়গায় মিলিত হয়। মিলিত হওয়ার পর 1961 সালে তারা যুগোস্লাভিয়ার বেলগ্রেডে একত্রিত হয় একটা সম্মেলন করার জন্য, যে আমরা যে এই বান্দুং সম্মেলন করলাম তার পরবর্তী একটা সম্মেলন হবে 1961-এ। তো বান্দুং সম্মেলনে এসে তারা চিন্তা করে দেখলো আমাদের মোটামুটি সবার মেন্টালিটি একরকম এবং আমরা একত্রিত হয়েছি, আমরা কোনো ব্লকে থাকবো না। সো আসো আমরা একটা মানে সংগঠনের মতো গঠন করে ফেলি। সো যেহেতু এটাকে কাগজে কলমে কোনো সংগঠন বলা যাবে না, তাই আমরা কোনো সদর দপ্তর রাখবো না। ঠিক আছে, এই কারণে ন্যামের কোনো সদর দপ্তর নেই। আচ্ছা, নাম্বার ওয়ান। নাম্বার টু, তারা বললো যে আমরা এই সম্মেলনটাকেই ন্যামের ফার্স্ট সম্মেলন হিসেবে আমরা স্বীকৃতি প্রদান করতে চাই, এবং আজকে থেকেই নন অ্যালাইন মুভমেন্ট নামে একটা সম্মেলন হলো, এবং এই মুভমেন্টটা আমরা আজকে থেকে চালু করলাম। এই ছিল ন্যাম গঠনের প্রেক্ষাপট। ওকে, আশা করি বুঝতে পারছেন, কোনো কনফিউশন নেই। সো এই ন্যাম গঠনের প্রেক্ষাপট দিয়ে এই পর্যন্ত ন্যামের অনেকগুলো সম্মেলন হয়েছে। সর্বশেষ সম্মেলন যেটা 19তম সম্মেলন, এটা আমি অংশগ্রহণ করতে পেরেছি, সৌভাগ্যবান। এটা হয়েছিল হচ্ছে আমার পার্শ্ববর্তী দেশ উগান্ডার রাজধানী কাম্পালাতে। সো উগান্ডায় যেহেতু হয়েছে গত বছরের জানুয়ারিতে 2024-এ, তো এটাতে আমি অংশগ্রহণ করেছিলাম। মোটামুটি 65 হেড অফ স্টেটস এসেছিল। মানে হেড অফ স্টেট বলতে হচ্ছে রাষ্ট্রপ্রধান, আর অন্য মনে হয় 20-25টা দেশ থেকে এসেছিল মিনিস্টার। মানে মোটামুটি 100 কান্ট্রিজ এখানে অ্যাটেন্ড করেছিল। যাই হোক, সো এই হচ্ছে ন্যামের 19তম সম্মেলন লাস্ট হয়েছে, সেই ফার্স্ট সম্মেলন থেকে শুরু করে। ওকে, আশা করি এই পর্যন্ত সবকিছু ক্লিয়ার। আসেন আমরা আমাদের স্ট্রাকচারে আবার ফেরত যাই। কার্যক্রমটা আপনাদেরকে ব্যাখ্যা করার চেষ্টা করছিলাম, ন্যাম কি কাজ করে, সেই জন্যই এত কথা বলা। ন্যামের কাজটা হচ্ছে একটা 5টা নীতি তারা মেনে চলে, যেটার নাম দিয়েছে তারা পঞ্চশীলা। এই পঞ্চশীলা মানে হচ্ছে কারো সাথে পাচে আমরা থাকবো না, কারো সভারেনিটি বা সার্বভৌমত্বে আমরা অ্যাটাক করব না, কারো কোনো ইন্টারনাল বিষয়ে আমরা নাক গলাবো না, কারো প্রতি কোনো কারণে অ্যাগ্রেশন দেখাবো না, এবং কারো সাথে অকারণে যুদ্ধে লিপ্ত হব না। এরকম, এবং পার্শ্ববর্তী দেশগুলোর সাথে এবং সবার সাথে একটা সহযোগিতার মাধ্যমে, এবং কোনো ডিসপিউট হলে সেটা একটা পিসফুল সেটেলমেন্ট আমরা করব। এটাকেই পঞ্চশীলা নীতি বলা হয়। অর্থাৎ কোনো ব্লকে না থেকে নিজেদের মধ্যে সহযোগিতা তৈরি করাই হচ্ছে ন্যামের কাজ। খেয়াল করে দেখেন, আমাদের বাংলাদেশের কনস্টিটিউশনে যে আর্টিকেল 25 আছে, আমাদের যে ফরেন পলিসি, সেখানে কিন্তু এই পঞ্চশীলা নীতি সবগুলাই আছে। কি মিল পাচ্ছেন? রেসপন্স করি তো ভাইয়া পুরো একটু। আচ্ছা, মিল পাচ্ছেন, রাইট। মিল পাওয়ার পিছনে কারণও আছে, কারণ আমাদের 1972-এ যখন সংবিধান গঠন করা হয়, তখন কিন্তু আমাদের বাংলাদেশের ওই সময় প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী আর কি, হ্যাঁ প্রধানমন্ত্রী ছিলেন শেখ মুজিবুর রহমান। উনি কিন্তু ওই সময় এই নীতিগুলাতেই ফলো করেছিলেন। ঠিক আছে, তখন ভারত, চীন, তারপর হচ্ছে ইন্দোনেশিয়া, ইজিপ্ট, এদের যে নেতৃবৃন্দ তাদের সাথে হচ্ছে শেখ মুজিবুর রহমানের ভালো সম্পর্ক ছিল। তো ওই পলিসি গুলাই হচ্ছে আসলে আমাদের সংবিধানেও চলে এসেছে, এবং এটা আসলে গুড একটা পলিসি। আচ্ছা, কাজ আমরা করলাম। আসেন 5 নাম্বার স্ট্রাকচার, স্পেশাল কোনো অর্জন আছে কিনা। ন্যামের স্পেশাল অর্জন এই পর্যন্ত ওইভাবে আসলে ঠিক বলা যায় না, তবে
ন্যামের স্পেশাল অর্জনটা হচ্ছে আপনার এই যে দেশগুলো আছে 120 বা 121টা, তারা এখনো পর্যন্ত কোনো ব্লকে যোগদান করেনি, তারা একটা নন অ্যালাইন্ড মেন্টালিটি দেখিয়ে যাচ্ছে। সো এইটাই তাদের একটা বিশেষ অর্জন। সো 5 নাম্বার স্ট্রাকচারটা সব দেশের জন্য, সরি, সব সংগঠনের জন্য থাকবে না কিন্তু। সব সংগঠন নোবেল পুরস্কার পায় না, সব সংগঠন ভালো অর্জন করতে পারে না। কিছু আছে বেহুদা অর্গানাইজেশন, যেমন ওআইসি, একটু পরে আপনাদেরকে পড়াবো। ওআইসির আমি কোনো অর্জন দেখতে পাই না ভাইয়া আপুরা, অনেস্টলি স্পিকিং। সো অর্জন সব দেশের থাকবে না, 5 নাম্বারটা অপশনাল। ওকে। আচ্ছা, 6 নাম্বার বাংলাদেশের সাথে অ্যাফিলিয়েশন। বাংলাদেশের সাথে অ্যাফিলিয়েশন কি? বাংলাদেশ কবে সদস্যপদ লাভ করে? এই যে 1973 সালে বাংলাদেশ সদস্যপদ লাভ করে, এবং বাংলাদেশ এ পর্যন্ত সবগুলো ন্যামের মুভমেন্টেই অংশগ্রহণ করেছে বা সম্মেলনে অংশগ্রহণ করেছে। 19তমতেও করেছে উগান্ডার রাজধানী কাম্পালাতে। আচ্ছা, আর কি আছে? 7 নাম্বার হচ্ছে আপনার সদস্য সংখ্যা। ন্যামের সদস্য সংখ্যা হচ্ছে বর্তমানে 121টা, 120টা ছিল, একটা এক্সট্রা অ্যাড হয়েছে। সো মেম্বার স্টেট 121টা। নাম মুখস্থ রাখার কোনো দরকার নাই। এবার আসেন কিছু বিবিধ ইনফরমেশন পড়বো। বিবিধর মধ্যে পড়ছে ন্যামের বর্তমান চেয়ারম্যানকে। সাধারণত যে দেশে সম্মেলন হয়, ওই সম্মেলনের পরবর্তী 3 বছর পর্যন্ত ওই দেশের প্রেসিডেন্ট হচ্ছে ন্যামের চেয়ারম্যান থাকে। তো যেহেতু 2024-এ উগান্ডাতে হয়েছে, উগান্ডার প্রেসিডেন্ট হচ্ছে বর্তমানে ন্যামের চেয়ারম্যান। ওকে। এবার আসেন আরো কিছু বিবিধ ইনফরমেশন পড়ি। ন্যামের একটা বার্তা সংস্থা আছে, তার নাম হচ্ছে এনএনএন, ন্যাম নিউজ নেটওয়ার্ক। এটা 2006 সালে মালয়েশিয়ায় কুয়ালালামপুরে এস্টাবলিশ করা হয়। ওকে। আসেন আরো কিছু বিবিধ ইনফরমেশন পড়ি। প্রথম মহাসচিব কে? জোসেফ মার্শাল টিটো। ওকে। আচ্ছা, এখন দেখেন ভাইয়া, ন্যাম সম্পর্কিত সকল ইনফরমেশন এই স্ট্রাকচার দিয়ে আমি ব্যাখ্যা করতে পারলাম কিনা, একটু রেসপন্স করি। ওকে, গুড, সবাই যেহেতু বলছেন জি ভাইয়া, ঠিক আছে, তাহলে তাহলে তো হয়েই গেল। তো এই স্ট্রাকচারটা দিয়ে যদি আপনি একটু পড়ার চেষ্টা করেন, আমার মনে হয় একটু গুছানো থাকবে। আলটিমেটলি মুখস্থ করতেই হবে, আপনি ওটা এড়াতে পারবেন না। হয়তো আপনার মানে মুখস্থ করাটা সহজ করার জন্য হয়তো একটু হেল্প করতে পারে। ঠিক আছে। আচ্ছা, সো আপনি এখন দেখেন এই যে বিবিধ ইনফরমেশনে অনেক ইনফরমেশন থাকে, যে ইনফরমেশন গুলো হয়তো আপনার সব কাজে লাগে না। সো আপনার সব ইনফরমেশন দরকার হবে না, যেগুলো মোটামুটি ইম্পর্টেন্ট সেগুলো আমরা পিডিএফ এ দিয়ে দিয়েছি। ওকে, এগুলো মোটামুটি পড়লেই হবে, আর কিছু দরকার নাই। আচ্ছা, একজন প্রশ্ন করেছেন মাজারুল ভাইয়া, 121তম সদস্য কোন দেশ? ভাইয়া সাউথ সুদান যোগদান করেছে, এটা হচ্ছে 121তম সদস্য। ওকে, আমি একটু লিখে দিই যেহেতু ভাইয়া প্রশ্নটা করলেন। 121তম হচ্ছে আপনার সাউথ সুদান। আচ্ছা, ওকে। আসেন আমরা পরবর্তী আরেকটা সংগঠনে যাই। কমনওয়েলথ অফ নেশনস, সংক্ষেপে আমরা এটাকে কমনওয়েলথ বলি। ওকে। আসেন কমনওয়েলথ নিয়ে একটু কথাবার্তা বলে ফেলি। আগে কমনওয়েলথের প্রেক্ষাপট বলি, তারপর আমরা স্ট্রাকচার ওয়াইজ পড়বো। কমনওয়েলথের প্রেক্ষাপটটা হচ্ছে, কমনওয়েলথ শুনলেই মনে করবেন ব্রিটিশ চলে আসছে। এটার আগের নাম ছিল ব্রিটিশ কমনওয়েলথ অফ নেশনস। পরবর্তীতে ব্রিটিশ শব্দটা বাদ দিয়ে শুধু কমনওয়েলথ অফ নেশনস করা হয়। ওকে। সো ব্রিটিশ একজন সেক্রেটারি ছিলেন, তার নাম হচ্ছেন আর্থার বেলফোর। নামটা কি শুনেছেন? ব্রিটিশ একজন ফরেন সেক্রেটারি ছিলেন আর্থার বেলফোর। তার নামটা কয়েকটা কারণে বিখ্যাত। 1 নাম্বার কারণ হচ্ছে একটা বেলফোর্ট ডিক্লারেশন দিয়েছিলেন 1914 সালে, যেটার কারণে আপনার পরবর্তীতে ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য ইসরায়েলের পথ অনেকটাই সুগম হয়েছিল। আর একটা বেলফোর্ট ডিক্লারেশন দিয়েছিলেন 1926 সালে। 1926 সালে সেই বেলফোর্ট ডিক্লারেশনে তিনি বলেন, ব্রিটিশ যারা উপনিবেশ আছে সেই উপনিবেশগুলোকে আমরা মুক্ত করতে পারি, এবং তাদেরকে মুক্তি দেওয়ার পরেও আমাদের সাথে সংগঠিত রাখার জন্য আমরা একটা কমনওয়েলথ বা অ্যাসোসিয়েশন গঠন করা যেতে পারে। ঠিক আছে। সেখান থেকেই আসলে কমনওয়েলথের চিন্তা ভাবনাটা শুরু হয়েছিল। সো কথা আসবে এখানে যে ভাই ব্রিটিশের আবার উপনিবেশ কেন লাগবে? আপনারা জানেন যে ইউকে অনেক আগে থেকেই কলোনিয়ালিজমে বিশ্বাসী ছিল, এবং মোটামুটি ইউরোপের 5টা দেশ ছিল যাদের নেভাল ফ্লিট অনেক স্ট্রং ছিল। এর মধ্যে একটা হচ্ছে ইউকে। অন্য দেশগুলোর নাম যদি জিজ্ঞেস করেন আমি একটু বলে ফেলি। ইউকের সাথে ছিল হচ্ছে ফ্রান্স, পর্তুগাল, নেদারল্যান্ডস বা ডাচ যাদেরকে বলি, আর কে বলেন তো? স্পেন।
এই 5টা দেশের সাথে আটলান্টিকের কানেকশন আছে। এই আটলান্টিকের কানেকশনের জন্য তাদের নেভাল ফ্লিট অনেক স্ট্রং ছিল এবং তারা মোটামুটি বিশ্বের সব জায়গা দখল করে বেরিয়েছে। সো এই 5টা দেশের মধ্যে একটা গোপন বোঝাপড়া ছিল বা চুক্তি ছিল। যেমন তারা 2টা কন্টিনেন্টকে খুব বেশি অ্যাটাক করেছিল। একটা হচ্ছে সাউথ আমেরিকা, আর একটা হচ্ছে আফ্রিকা। কথা হচ্ছে সাউথ আমেরিকা আফ্রিকাতে অ্যাটাক করার আগেও তারা তাদের চোখ পড়ে হচ্ছে এশিয়াতে। এবং আপনারা সবাই জানেন যে 1498 সালে ওই যে পর্তুগিজ নাবিক ভাস্কো ডা গামা সে এসে আপনার কোচি বন্দরে আবির্ভূত হয়, মানে উপনিবেশ গঠন করার জন্য আর কি। তো ওখান থেকেই তাদের যাত্রাটা শুরু হয়। এবং সাউথ এশিয়াতে তারা পুরো অংশটা দখল করে নিয়েছিল, কলোনি করে রাখলো। তো সাউথ এশিয়াতে তাদের অনেক কাঠখড়ো পোড়াতে হয়েছে, বাট সামহাও মোটামুটি আপনার 1757 সালের পর থেকে ব্রিটিশ উপনিবেশ আমরা ছিলাম। অন্যদিকে আফ্রিকা এবং সাউথ আমেরিকাতে আপনার ব্রিটিশরা একচ্ছত্র আধিপত্য দখল করতে পারেনি। খেয়াল করেন সাউথ এশিয়াতে কিন্তু একচ্ছত্র আধিপত্য ছিল। যখন পলাশির যুদ্ধ হয় তখন কিন্তু ওই সময়তে মানে ওই সময় আপনার ইন্ডিয়ান কন্টিনেন্টে শুধুমাত্র যে ব্রিটিশ উপনিবেশ ছিল তা কিন্তু না। ব্রিটিশদের সাথে কিন্তু ফ্রেঞ্চ কিছু বাণিজ্য এখানে ছিল, পর্তুগিজ বাণিজ্য ছিল, তারপর হচ্ছে আপনার ডাচদের বাণিজ্য ছিল। কিন্তু যখন আপনার 1757 সালে ব্রিটিশরা যুদ্ধে জয়লাভ করে, এরপর একে একে বাকিদেরকে তারা বিতাড়িত করে, ঠিক আছে। সো সাউথ এশিয়া বা আপনার ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট কন্টিনেন্ট হয়ে যায় পুরাটা ব্রিটিশদের দখলে। অন্যদিকে সাউথ আমেরিকা আফ্রিকাতে ওই ব্রিটিশরা ওইটা করতে পারেনি। ওখানে অন্য দেশগুলোর সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং হয়। যেমন আফ্রিকাতে তারা কয়েকটা পার্টে ভাগ করে নেয়। যেমন বলে নর্থ আফ্রিকা তারা দিয়ে দেয় হচ্ছে স্পেন এবং ফ্রান্সের কাছে। ভাই তোমরা এগুলাকে মোটামুটি দখল করে রাখো। ইস্ট আফ্রিকা, মানে আমি যে অংশে আছি, কেনিয়া, উগান্ডা, রুয়ান্ডা, তানজানিয়া, এই অংশটা, এইটা নিয়ে নেয় হচ্ছে ইউকে। সাউথ আফ্রিকা, সাউথ আফ্রিকাতে ইউকেও আসে, ফ্রান্সও আসে, ইভেন আপনার স্পেনও আসার চেষ্টা করেছিল, স্পেন টিকতে পারেনি, ইউকে ফ্রান্স ছিল। ওয়েস্ট আফ্রিকা, ওয়েস্ট আফ্রিকাতে সব থেকে বেশি আধিপত্য দিয়েছিল ফ্রান্স। ফ্রান্সের সাথে হালকা পাতলা ইউকে ছিল দুই একটা দেশের উপর, এবং কয়েকটা দেশে ছিল হচ্ছে আপনার নেদারল্যান্ডস এবং স্পেন এবং পর্তুগাল। সো এরকম তারা কয়েকটা ভাবে ভাগ করে নিয়েছিল, ওকে। সো দেখা যায় যে আফ্রিকাতে ফ্রান্সের আধিপত্য খুব বেশি ছিল। এই কারণে খেয়াল করে দেখেন ফ্রেঞ্চ যতগুলো ফুটবলার সবগুলো হচ্ছে আফ্রিকান অরিজিন, খেয়াল করছেন? ফ্রান্স ফুটবল টিমে আপনি আফ্রিকান ছাড়া কি অন্যদেরকে দেখেন? মানে নো অফেন্স টু এনিওয়ান, বাট সাদা মানুষজন কিন্তু একটু কম আছে ফ্রান্সের টিমে। একটা দুইটা বা তিন চারটা হয়তো প্লেয়ার পান। বাকি সবগুলাই কিন্তু আপনার মোটামুটি আফ্রিকান অরিজিন। আচ্ছা, আমার কথা কি ক্লিয়ার আছে? দেখি কোনো রেসপন্স নাই আপনাদের, চুপচাপ আছেন। একটু রেসপন্স করেন ভাইয়া। অনেক ইনফরমেশন দিচ্ছি তো, এগুলো তো আজকের ক্লাসের ইনফরমেশন না। ক্লাসের ইনফরমেশন হচ্ছে ভাই এই যে এইগুলা এইগুলা ভাই আমার পড়াইতে লাগে 5 মিনিট করে এক একটা। তো আপনার 1 ঘন্টার আগে ক্লাস শেষ হয়ে যাওয়ার কথা। যেহেতু ক্লাস ছোট তাই এত কথাবার্তা গল্প করতেছি। ঠিক আছে, একটু শোনেন, কাজে লাগবে। এগুলো পরবর্তীতে অনেক জায়গায় মানুষকে বলতেও পারবেন। বিভিন্ন পরীক্ষার খাতায় লিখতে গেলে অনেক কিছু দেখবেন যে ইজি হয়ে গেছে, যে এই ইনফরমেশন গুলো জানতাম না, তো এখন তো জেনে গেছি। ওকে, একটু খেয়াল করেন, রেসপন্স করেন জিজ্ঞেস করলে। আচ্ছা, তো এই কারণে ফ্রান্সের এত আধিপত্য, তারা তাদের ল্যাঙ্গুয়েজটাকে এখানে মানে মোটামুটি রেখে গেছে। আফ্রিকার মোটামুটি 15 থেকে 20টা কান্ট্রি আছে যাদের ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হচ্ছে ফ্রেঞ্চ। আপনি ফ্রেঞ্চ ছাড়া ওখানে কিছু বললে তারা বুঝবে না, ঠিক আছে। তাদের এতই আধিপত্য। তারপর কয়েকটা দেশে, ইস্ট আফ্রিকার দেশগুলোতে তারা ইংলিশ খুব ভালো বলে। কারণ কি? ইউকের আধিপত্য ছিল। যেমন আমার কেনিয়া নাইরোবিতে আমার কোনো ভাষা না শিখলেও চলে, আমি ইংলিশ বলি, এরাও দেখি দেতাস্তি ইংলিশ বলে। 5 বছরের ছোট বাচ্চা ইংলিশ বলে, একটা রাস্তার ভিক্ষুক ইংলিশ বলে, কেউ সাহায্য চাইলেও ইংলিশে বলে, আবার হাই অফিসিয়ালস সব ইংলিশে বলে। সো এটা ইস্ট আফ্রিকাতে বড় একটা আধিপত্য ছিল ইউকে। আবার আপনার সাউথ আফ্রিকাতেও ইংলিশ আছে কারণ ইউকে ছিল। আবার ওখানে আবার স্প্যানিশ ভাষাও আছে, ফ্রেঞ্চও আছে। মিডল আফ্রিকা, ওয়েস্ট আফ্রিকা, সেন্ট্রাল আফ্রিকাতে আবার ফ্রেঞ্চ অনেক বেশি চলে। সো মোটামুটি আপনার নর্থ আফ্রিকাতে আবার ফ্রেঞ্চও আছে, স্প্যানিশও আছে। যেমন মরক্কো, মরক্কো আপনার একই টাইমে ফ্রেঞ্চ এবং স্পেন দুইটা দেশের উপনিবেশ ছিল, ঠিক আছে। এই কারণে গত 2022 ওয়ার্ল্ড কাপে যখন মরক্কো স্পেনকে পরাজিত করে এবং পর্তুগালকেও পরাজিত করে, তখন অনেকে বলেছিল যে এটা হচ্ছে তাদের উপনিবেশবাদের একটা প্রতিশোধ নিয়েছে। তারা স্পেনকে ট্রাইব্রেকারে পরাজিত করে এবং পর্তুগালকে 1-0 গোলে পরাজিত করে। এবং পরবর্তীতে সেমিফাইনালে ফ্রান্সের সাথে খেলা পড়ে, কিন্তু সামহাউ ফ্রান্সকে তারা পরাজিত করতে পারেনি। তার মানে উপনিবেশ যাদের যাদের ছিল তাদের দুইজনকে পরাজিত করতে পেরেছে, একজনকে পারেনি। আচ্ছা, যাই হোক। সো এই যে উপনিবেশবাদের কারণে
ইউকের কথা বলছিলাম। ইউকে ভুক্ত যে দেশগুলো ছিল বা ইউকের কলোনি যে দেশগুলো ছিল তাদেরকে একত্রিত করে একটা সংগঠন করার কথাবার্তা মোটামুটি বলা হয়েছিল বেলফোর ডিক্লারেশনে, এবং সেটার নাম দেওয়া হয় হচ্ছে ব্রিটিশ কমনওয়েলথ অফ নেশনস। এখন কথা হচ্ছে কেন তাদেরকে মুক্তি প্রদান করা হলো কলোনিয়ালিজম থেকে? 1918 এবং 19-এর পর থেকে, মানে প্রথম বিশ্বযুদ্ধের পর থেকে ব্রিটিশদের উপনিবেশ যারা ছিল তাদের কাছ থেকে ব্রিটিশদের যে একটা মানে তাদের উপর যে ব্রিটিশদের একটা ইনফ্লুয়েন্স ছিল সেই গ্রিপটা অনেকটাই দুর্বল হয়ে পড়ে। খেয়াল করেন, অস্ট্রেলিয়া, কানাডা, তারপর হচ্ছে নিউজিল্যান্ড, এই টাইপের দেশগুলা ততদিনে অর্থনৈতিকভাবে অনেকটা উন্নত হয়ে গেছে। যদিও তারা ব্রিটিশদের কলোনি ছিল, কিন্তু তাদেরকে ধরে রাখার মতো অ্যাবিলিটি ইউকের ছিল না। কারণ আপনার হাত দুইটা, আপনি দুই হাতে যদি 100 হাতের জিনিস ক্যারি করতে চান পারবেন? পারবেন না। সো যে প্রবলেমটা হবে, আপনাকে কিছু কিছু জিনিস ছাড়তে হবে। সো ইউকেরও সেম কন্ডিশন হয়েছিল। তারা নর্থ আমেরিকাতে কানাডা দখল করেছে, তারা ওশেনিয়াতে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডকে কলোনি করেছে, সাউথ এশিয়ায় কলোনি করেছে, আমেরিকা এই আফ্রিকাতে কলোনি করেছে। এত কলোনি করতে গিয়ে কোনোটাতেই গ্রিপ ঠিকঠাক মতো রাখতে পারছিল না। এই প্রথম বিশ্বযুদ্ধের পর থেকে যুদ্ধের ক্ষয়ক্ষতি এগুলো মিলিয়ে তাদের গ্রিপ অনেকটা দুর্বল হয়ে পড়ে। সো এই জন্য ফরেন সেক্রেটারি চিন্তা করলেন বেলফোর যে আমাদের কিছু দেশকে মুক্তি প্রদান করা উচিত যাদের অর্থনৈতিক অবস্থা ভালো, কিন্তু এমন এক শর্তে মুক্তি দিব যে ব্রিটেনের রাজা বা রানীকে তাদের হেড অফ স্টেট বা রাষ্ট্রপ্রধান হিসেবে স্বীকৃতি প্রদান করতে হবে। তো অস্ট্রেলিয়া, কানাডা, নিউজিল্যান্ড সহ বেশ কয়েকটা দেশ বলল, অসুবিধা কি রে ভাই, কার্যত তারা থাকুক রাষ্ট্রপ্রধান, অসুবিধা কি, আমি তো মুক্তি পাচ্ছি, কলোনিয়ালিজমের মধ্যে থাকার থেকে মুক্তি প্রদান করা আরো বরং বেটার। সো তারা রাজি হয়ে গেল। তো এরকম কতগুলো দেশ প্রথমে রাজি হলো, ধীরে ধীরে আরো অনেকগুলো দেশকে মুক্তি দেওয়া হলো কলোনি থেকে, এবং তারাও রাজি হলো। মোটামুটি 1931 সালের পর থেকে ব্রিটিশ কমনওয়েলথ অফ নেশনস নামে একটা গ্রুপ গড়ে উঠলো, যারা কমনওয়েলথ ভুক্ত দেশ থাকবে এবং তারা ব্রিটেনের রানী বা রাজাকে তাদের রাষ্ট্রপ্রধান হিসেবে স্বীকৃতি দিবে। অনেক দেশ দিয়েছে, অনেক দেশ মানেনি পরবর্তীতে। এবং তারা কমনওয়েলথভুক্ত থেকে ব্রিটিশদের প্রতি একটা আনুগত্য মানে বিরাজ করবে বা রাখবে। এই শর্তে তাদেরকে মুক্তি প্রদান করা হয়। সো বেশ কিছু দেশ 31 সাল থেকে 44 সাল পর্যন্ত মুক্তি পেল। 1944-45-এ যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হলো, তখন ইউকের গ্রিপ আরো দুর্বল হয়ে গেল। ইভেন তারা তখন সাউথ এশিয়া, এই ব্রিটিশ এই ইন্ডিয়ান কন্টিনেন্টকেও তারা ছেড়ে দিল 1947-এ, আপনারা জানেন। সো 47-এ ছাড়ার পর থেকে তারা চিন্তা করলো আমাদের হাতে যে কলোনি যেগুলো আছে তারা সব ছোট ছোট দেশ, যেমন এই যে আফ্রিকান দেশগুলো, সাউথ আমেরিকান দেশগুলো, ঠিক আছে, কিন্তু বড় যে দেশগুলা নর্থ আমেরিকার, কানাডা, ওশেনিয়া, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, বড় সাউথ এশিয়ান দেশগুলো, তাদের সবাইকেই তারা ছেড়ে দিয়েছে। সো তাদেরকে আর ব্রিটিশ কমনওয়েলথ অফ নেশন নামে রাখা যাবে না। তখন ব্রিটিশ শব্দটা বাদ দেওয়া হলো। বললো ব্রিটিশ রাখলে তারা রাজি হবে না যেহেতু, সো ব্রিটিশ বাদ, এটা হবে কমনওয়েলথ অফ নেশনস। এটাকে তারা এমন একটা মানে প্রোপাগান্ডা চালালো যে এটা হচ্ছে একটা সংগঠনের মতো, আমরা যে কোনো এক সময় একসাথে ছিলাম সেটাকে হাইলাইট করা হবে। এটা এমন কিছু না যে তোমরা আমাকে আনুগত্য দিবা বা এরকম কিছু না। সো এই শর্তেই মোটামুটি কমনওয়েলথ অফ নেশনস ভুক্ত দেশগুলো রাজি হয়, এবং 1949 সালের 28 এপ্রিল আপনার লন্ডনের মার্লবোরো হাউসে এটা সদর দপ্তর গঠন করা হয়, এবং কমনওয়েলথ অফ নেশনস নামে এটাকে গঠন করা হয়। 1949 থেকে কোন দেশ যারা যারা এই কমনওয়েলথের সদস্য তারা ব্রিটিশদের আনুগত্য প্রকাশ করে না ঠিকই আছে, কিন্তু কয়েকটা দেশ আছে যারা এখনো পর্যন্ত ব্রিটেনের রানী বা রাজাকে তাদের রাষ্ট্রপ্রধান বা ডিফ্যাক্টো হেড অফ স্টেট হিসেবে স্বীকৃতি প্রদান করেছে। যেমন অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা, নিউজিল্যান্ড, কানাডা, এরা এখন এটা মেনে চলে। কিন্তু অন্যান্য দেশগুলো কিন্তু মেনে চলে না। যেমন বাংলাদেশ, আমরা কিন্তু কমনওয়েলথের মেম্বার, ইন্ডিয়া কমনওয়েলথের মেম্বার, কিন্তু আমরা কিন্তু ব্রিটেনের রাজা বা রানীকে আমাদের রাষ্ট্রপ্রধান মানি না। সো এখানে কিছু ব্যাপার আছে। আচ্ছা, সো কমনওয়েলথ থেকে আমার লাভ কি, কেন কমনওয়েলথ গঠন করা হলো? এটা হচ্ছে উপনিবেশবাদের পরবর্তীতেও উপনিবেশের একটা ফ্লেভার পাওয়ার জন্য, যে এক সময় তোমরা আমার অন্তর্ভুক্ত ছিলে, এটা হাইলাইট করার জন্য কমনওয়েলথ গঠন করা হয়েছিল। বাট কথা হচ্ছে এখন তাহলে কেন এটাকে বিলুপ্ত করা হচ্ছে না? করা হচ্ছে না এই কারণে, কারণ এই কমনওয়েলথভুক্ত দেশগুলো নিজেদের মধ্যে আবার একটা কোঅপারেশনের একটা ভিত্তি বা বেস খুঁজে পেয়েছে। এই কমনওয়েলথের অন্তর্ভুক্ত হওয়ার কারণে দেশগুলোর মধ্যে কোঅপারেশনের নতুন নতুন সেক্টর তৈরি হচ্ছে। সো এই কারণে একটু ডিপ্লোম্যাটিক ওয়েতে চিন্তা করার কারণে কমনওয়েলথকে এখনো বিলুপ্ত করা হচ্ছে না, ঠিক আছে, বরং এটার মধ্যেই দেশগুলোর মধ্যে কিভাবে আরো কোঅপারেশন বাড়ানো যায় বা আপনার হচ্ছে বাণিজ্য বাড়ানো যায়, এটা চেষ্টা করা হচ্ছে। আচ্ছা, সো এই হচ্ছে কমনওয়েলথ গঠনের প্রেক্ষাপট, এবং মোটামুটি আদ্যপান্ত সব বলে দিলাম।
এই দুইটা নিয়ে একটু বেশি আলোচনা করলাম এই কারণে, কমনওয়েলথ এবং ন্যাম এই দুইটা একটু ডিটেলস আপনাদেরকে পড়তে হবে, এই জন্য এত আলোচনা করা। আচ্ছা, আশা করি এই পর্যন্ত সব বুঝতে পেরেছেন, ক্লিয়ার কিনা একটু রেসপন্স দেখি। হ্যাঁ মুশফিক ভাইয়া, কমনওয়েলথ গেমস একটা কারণ, জাস্ট হচ্ছে এটার মাধ্যমে কমনওয়েলথের প্রচার করা আর কি। আচ্ছা, কাউসার ভাই সুন্দর প্রশ্ন করেছেন যে ওই দেশগুলোর উপর ইউকের আধিপত্য আছে কিনা। ভাইয়া, কার্যত কোনো আধিপত্য নেই, কিন্তু তারা ব্রিটেনের রানী বা রাজাকে হচ্ছে তাদের রাষ্ট্রপ্রধান মেনে চলে, দ্যাটস ইট, আর কিচ্ছু না। কিন্তু মানে আপনার এটার কোনো ইম্প্যাক্ট বা কোনো অ্যাপ্লিকেশন আসলে ওই দেশগুলোর উপর পড়ে না। আচ্ছা, ক্লিয়ার ইনশাল্লাহ। এখন খেয়াল করেন, এই যে কমনওয়েলথ গেমস এর কথা, কোনো ট্যাক্স বা চাঁদা না ভাই, আমার জানা মতে কোনো ট্যাক্স বা চাঁদা দিতে হয় না। তবে কমনওয়েলথ যেহেতু একটা সংগঠন, সংগঠনের মনে হয় কিছু ট্যাক্স বা চাঁদা আছে, কিন্তু ওই যারা হচ্ছে রাষ্ট্রপ্রধান মানে তাদের মনে হয় কোনো আলাদা করে চাঁদা দিতে হয় না। আমি একটু এটা খেয়াল মানে মানে দেখতে হবে ভাইয়া যে কমনওয়েলথে কোনো আপনার ফি বা ট্যাক্স আছে কিনা। তবে আমার মতে যেহেতু সংগঠন, হালকা কিছু চাঁদা থাকা উচিত, কারণ কমনওয়েলথে সম্মেলন করা, এই করা, এগুলো করতে গেলে টাকা লাগে, এই টাকাগুলো কোত্থেকে আসে? সো ডেফিনেটলি থাকার কথা। আচ্ছা, যেটা বলছিলাম, এই যে কমনওয়েলথ গেমস এর কথা বললেন না, এই গেমস এর কথা মনে পড়ে গেল অলিম্পিক গেমস এর কথা। বলেন তো অলিম্পিক গেমস এর সূত্রপাত কোথায় হয়েছিল এবং কেন হয়েছিল? অলিম্পিক গেমস এর সূত্রপাত হয়েছিল কোথায়? আচ্ছা, অলিম্পাস, গ্রিসের অলিম্পাসে, হ্যাঁ মাউন্ট অলিম্পাসে। আচ্ছা, নো আইডিয়া বলেছেন একজন, সমস্যা নেই, আইডিয়া নিয়ে রাখেন, আজকে তো শিখবেন অনেক কিছু। আচ্ছা, গ্রিসের অলিম্পাসে হচ্ছে এই খেলাটা আপনার প্রথমে শুরু হয়েছিল। মানে শুরু হওয়ার হিস্ট্রিটা একটু বলি। আসলে গ্রিসে হচ্ছে আপনার দুই রকম জাতি রাষ্ট্র ছিল, একটা ছিল হেলেনিক আর একটা ছিল হেলেনিস্টিক। আপনাদের ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এর 1 নম্বর ক্লাসে পড়ানোর কথা, আমি জানি না পড়িয়েছে কিনা। হেলেনিক জাতিটা ছিল হচ্ছে এথেন্স ভিত্তিক, মানে এথেন্সে যে নগর রাষ্ট্র গড়ে ওঠে সেটাকে হেলেনিক নগর রাষ্ট্র বলা হয়। ইভেন এখনো পর্যন্ত আপনার গ্রিসের অফিসিয়াল নেম কিন্তু হেলেনিক রিপাবলিক অফ গ্রিস, একটু খেয়াল করে দেখবেন, হ্যাঁ। আর হেলেনিস্টিক ছিল হচ্ছে গ্রিক রাজা আলেকজান্ডার যে দেশগুলো দখল করেছিল, সেই দখলকৃত দেশগুলোর সভ্যতা নিয়ে হেলেনিস্টিক একটা সভ্যতা গড়ে ওঠে। তো ওই হেলেনিক সভ্যতার সাথে হেলেনিস্টিক সভ্যতার একটা মিলবন্ধনের জন্য গ্রিসের অলিম্পাসে আপনার গ্রিস রাজা একত্রিত করতেন সবাইকে, এবং সেখানে তারা বিভিন্ন খেলাধুলা, বিভিন্ন শরীর চর্চা, এগুলোর মধ্যে মেতে উঠতেন। তো ওইটার মাধ্যমে হচ্ছে জনগণ, রাজা, নগর রাষ্ট্রের সব সদস্য, তাদেরকে একত্রিত করা যেত। ওইখান থেকে প্রথমে একটা খেলাধুলার প্রচলন হয়। ওই যে অলিম্পাসে যেহেতু খেলাটা হয়েছিল, ওইখান থেকে নামটা দেওয়া হয় হচ্ছে অলিম্পিক গেমস। এবং এই অলিম্পিক গেমসটা গ্রিসে চলে আসছিল অনেক দিন ধরে। এরপর এটাকে পুরো বিশ্বের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য ইন্টারন্যাশনালি সব থেকে বড় গেমের আসর করা হয় অলিম্পিক গেমস, যেটা 4 বছর পর পর অনুষ্ঠিত হয়। ঠিক আছে, খুব সংক্ষেপে বললাম ভাই, আরো অনেক হিস্টোরি আছে, ওইদিকে আর গেলাম না, যেহেতু আজকে এই বিষয়ে ক্লাস হচ্ছে না। ইনশাল্লাহ পরে কোনোদিন সময় পেলে আলোচনা করব। আচ্ছা আসেন ভাইয়া, এবার তাহলে কমনওয়েলথটাকে আমি একটু আমার স্ট্রাকচার ওয়াইজ ভাগ করি। ফুল নেম কমনওয়েলথ অফ নেশনস। আচ্ছা, 2 নাম্বার হচ্ছে এস্টাবলিশমেন্ট কোথায়, এই যে 28 এপ্রিল 1949, এটা 2 নাম্বার ইনফরমেশন। আচ্ছা, সদর দপ্তর কোথায়, মার্ল বোরো হাউস লন্ডনে, এটা 3 নাম্বার ইনফরমেশন। 4 নাম্বার হচ্ছে আপনার কি উদ্দেশ্যে এটা গঠন করা হয়েছিল, অ্যাক্টিভিটিস কি। অ্যাক্টিভিটিসটা তো আলাদা করে ভাই বললাম, সো এটা আশা করি বুঝতে পেরেছেন। অর্থাৎ নিজেদের মধ্যে সহযোগিতাও এখন যেরকম আছে, প্লাস সহযোগিতার পাশাপাশি ওই যে আপনার কলোনিয়ালিজমটাকে একটু মনে রাখা, ব্রিটিশ ট্যাকটিক্স, এইটাই আর কি উদ্দেশ্য। আচ্ছা, 5 নাম্বার হচ্ছে বড় কোনো আপনার অর্জন আছে কিনা। আমার জানা মতে তেমন বড় কোনো অর্জন কমনওয়েলথের নাই, সো 5 নাম্বারটা এখানে হচ্ছে মোটামুটি ব্ল্যাঙ্ক, কিছু নাই ভাইয়া, হ্যাঁ। আচ্ছা, 6 নাম্বার বাংলাদেশ। আচ্ছা, বাংলাদেশ সদস্য কিনা। হ্যাঁ ভাইয়া, বাংলাদেশ হচ্ছে সদস্য হয়েছিল, এই যে দেখেন, বাংলাদেশ সদস্যপদ লাভ করে 1972 সালে, 34 নাম্বার সদস্য, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, 7 নাম্বার হচ্ছে সদস্য দেশ কতগুলা। কমনওয়েলথের বর্তমান সদস্য হচ্ছে 56, সর্বশেষ সদস্য হচ্ছে টোগো। ওকে, এবার আসেন হচ্ছে বিবিধ ইনফরমেশন গুলা পড়বো, খেয়াল করেন। ব্রিটিশ উপনিবেশ না হওয়া সত্ত্বেও মোজাম্বিক, রুয়ান্ডা এবং গ্যাবন এটার সদস্য। আবার ব্রিটিশ উপনিবেশ ছিল কিন্তু তারপরও কমনওয়েলথে আসে না এরকম দেশও আছে, বাহরাইন, ইরাক, অমুক তমুক এই দেশগুলো। ওকে,
আচ্ছা, এবার আসি আরো কিছু বিবিধ ইনফরমেশন। সংস্থাটির রাজা প্রধানকে, রাজা বা ব্রিটেনের যে রাজা থাকে সেই হচ্ছে সংস্থাটার প্রধান, তৃতীয় চার্লস। এরপর আরো কিছু ইনফরমেশন আছে, এগুলো সবই হচ্ছে বিবিধর মধ্যে। কমনওয়েলথ দিবস পালিত হয় মার্চের দ্বিতীয় সোমবার। তারপর হচ্ছে কমনওয়েলথের লাস্ট সম্মেলন কোথায় হয়েছিল চাইলে পড়তে পারেন, পরবর্তী সম্মেলন কোথায় হবে সেটাও দেখতে পারেন। আর কমনওয়েলথে দক্ষিণ এশিয়ার দেশ আছে তিনটা, বাংলাদেশ, ভারত এবং পাকিস্তান। এটা একটি ইম্পর্টেন্ট ইনফরমেশন। আচ্ছা, এবার আসেন একটা ইনফরমেশন দেই। কমনওয়েলথভুক্ত দেশের কূটনৈতিকদের বলা হয় হাই কমিশনার। এই জিনিসটা একটু ব্যাখ্যা করি। এইটা আপনাদের অনেকের কাছেই প্রশ্ন থাকে যে ভাই হাই কমিশনার এবং অ্যাম্বাসেডর এদের মধ্যে পার্থক্য কি? জানেন কেউ পার্থক্য কি? বা হাই কমিশন এবং অ্যাম্বাসি কখন কাক বলা হয় এবং পার্থক্য কি? এইটা কারা কারা জানেন? আচ্ছা, জানেন না, শিখবেন আজকে, অসুবিধা নেই, আজকে শিখাই দিচ্ছি। আচ্ছা, মনে করেন একটা কান্ট্রি এ এবং একটা কান্ট্রি বি। এ কান্ট্রির মিশন আছে বি কান্ট্রিতে। মিশন বলতে কি বোঝানো হয় জানেন? মিশন বলতে বোঝানো হয় হচ্ছে দূতাবাস। দূতাবাসকে সংক্ষেপে মিশন বলা হয়, হ্যাঁ। আচ্ছা, আবার বি কান্ট্রিরও মিশন আছে আপনার হচ্ছে এই এ কান্ট্রিতে। আচ্ছা, ভালো কথা। এখন মনে করেন এ কান্ট্রিটা হচ্ছে বাংলাদেশ। সো বাংলাদেশ হচ্ছে আপনার কমনওয়েলথ ভুক্ত একটা দেশ। আর বি কান্ট্রিটা মনে করেন হচ্ছে ইন্ডিয়া। ইন্ডিয়াও কমনওয়েলথ ভুক্ত একটা দেশ। সো কমনওয়েলথ ভুক্ত দেশ যেহেতু দুইটাই, এ কান্ট্রি এবং বি কান্ট্রি দুইটাই, এই কারণে আপনার ইন্ডিয়া এবং বাংলাদেশ দুই দেশের মিশন বা দূতাবাসকে তারা হাই কমিশন হিসেবে চিহ্নিত করবে। এই জন্য খেয়াল করবেন, আমরা বলি যে বাংলাদেশে যে ইন্ডিয়ান হাই কমিশন আছে, আবার ইন্ডিয়াতে যে বাংলাদেশ হাই কমিশন আছে, এইভাবে কিন্তু আমরা পড়ি। খেয়াল করছেন? আমরা কিন্তু কখনো ইন্ডিয়াতে বাংলাদেশের এম্বাসি শুনি না, শুনি ইন্ডিয়াতে বাংলাদেশের হাই কমিশন বা বাংলাদেশি ইন্ডিয়ান হাই কমিশন। ঠিক আছে? এইটা হচ্ছে এক্সাক্ট। যদি কোথাও এম্বাসি শোনেন সেটা ভুল, হয়তো কথার জন্য বলে, কিন্তু এটা ভুল জিনিস। হাই কমিশনের কিছু শাখা প্রশাখা আছে, যেমন বাংলাদেশের হাই কমিশন আছে ইন্ডিয়া দিল্লিতে। সো ইন্ডিয়া একটা বড় দেশ, দিল্লিতে শুধুমাত্র হাই কমিশন রাখলে হবে না, তাহলে অন্যান্য যে স্টেট গুলো আছে বা আপনার যে অংশগুলো আছে সেগুলোতে কিন্তু কনসুলার সেবা বা সেবার কার্যক্রম দেওয়া যাবে না। এই জন্য বাংলাদেশের মুম্বাইতে একটা হাই কমিশন আছে, চেন্নাইতে একটা হাই কমিশন আছে, আপনার আগরতলাতে একটা হাই কমিশন আছে। এগুলাকে শাখা প্রশাখা বলা হয়, ওকে। যেমন মুম্বাইটা হচ্ছে আপনার ডেপুটি হাই কমিশন, চেন্নাইটা ডেপুটি হাই কমিশন, আর আগরতলাটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট হাই কমিশন, কলকাতায় একটা আছে এটাও ডেপুটি হাই কমিশন, আর দিল্লিরটা হচ্ছে ফুল হাই কমিশন। ওকে, আশা করি বুঝাতে পেরেছি। তো এবার আসেন, মনে করেন এ কান্ট্রি এবং বি কান্ট্রি, এই দুইটার মধ্যে একটা হচ্ছে বাংলাদেশ আর একটা হচ্ছে ইউএসএ। সো বাংলাদেশ কমনওয়েলথের মেম্বার, কিন্তু ইউএসএ কমনওয়েলথের মেম্বার না। এখন কি বাংলাদেশ এবং ইউএসএ দুই দেশের মিশনকে হাই কমিশন বলতে পারবে? বাংলাদেশ হয়তো বলবে ভাই আমাকে আমাকে হাই কমিশন বলতেই হবে যেহেতু আমি কমনওয়েলথের মেম্বার। কিন্তু ইউএসএ বলবে আমার বয়ে গেছে, তুমি হাই কমিশন, তুমি কমনওয়েলথের মেম্বার, তো আমার কি হয়েছে? সো এই কারণে যদি একটা দেশও কমনওয়েলথের মেম্বার না হয়, সেক্ষেত্রে এই দুই দেশের মিশনগুলোকে বলা হয় এম্বাসি। এই জন্য দেখবেন আমরা বলি বাংলাদেশে ইউএস এম্বাসি, আবার ইউএসএ তে আমরা বলি নিউ ইয়র্কে বাংলাদেশের এম্বাসি, ওয়াশিংটনে বাংলাদেশের এম্বাসি। এবার ক্লিয়ার হয়েছে এম্বাসি এবং হাই কমিশনের পার্থক্য? আচ্ছা, সো হাই কমিশনের প্রধানকে বলা হয় হচ্ছে হাই কমিশনার। এই জন্য কমনওয়েলথ ভুক্ত দেশগুলোর রাষ্ট্রদূতকে বলা হয় হচ্ছে হাই কমিশনার। আর এম্বাসি প্রধানকে বলা হয় হচ্ছে অ্যাম্বাসেডর। ওকে, এই হচ্ছে পার্থক্য। দ্যাটস ইট। আচ্ছা, সো এবার আসেন ভাইয়া, আপনাদেরকে আর ব্রেক দিব না, আপনাদের ক্লাসের খুব বেশি সময় লাগবে না, আমাকে হয়তো 20 মিনিট 25 মিনিট দিলে ক্লাস শেষ হয়ে যাবে। আসেন আমরা পরবর্তী সদস্য সংকরণগুলো নিয়ে একটু পড়াশোনা করি। আরব লীগ। আরব লীগও আমি স্ট্রাকচার অনুযায়ী একটু ভাগ করে দিই আগে। আরব লীগের ফুল মিনিংই হচ্ছে আরব লীগ, এটার আর কোনো ফুল মিনিং নাই। প্রতিষ্ঠা হয়েছিল কবে? এই যে আলেকজান্দ্রিয়া প্রোটোকলের ভিত্তিতে 1945 সালে। 2 নাম্বার। সদর দপ্তর কোথায়? মিশরের রাজধানী কায়রোতে। সদস্য কতগুলো? বর্তমান সদস্য 22টা, এটা 7 নাম্বার ইনফরমেশন। আচ্ছা, 4 নাম্বার, কি উদ্দেশ্য ছিল? উদ্দেশ্য হচ্ছে
আরবভুক্ত বা মিডল ইস্ট বা অ্যারাবিয়ান যে দেশগুলো আছে তাদের মধ্যে পারস্পরিক সহযোগিতা রক্ষা করা, মানে মিউচুয়াল কোঅপারেশন, এবং একে অন্যের স্বার্থ রক্ষা করা বা ইন্টারেস্ট প্রোটেকশন। এটা ছিল উদ্দেশ্য, যদিও এই উদ্দেশ্য তারা সফল হয়নি, প্রচুর পরিমাণে ব্যর্থ হয়েছে। আচ্ছা, 5 নাম্বার, কোনো স্পেশাল অর্জন আছে কিনা? ভাইয়া নেই, জিরো, কোনো অর্জন নেই। বরং আরো আপনার হচ্ছে এর নামে কুখ্যাতি আছে অনেক, বলতেছি একটু পরে। আচ্ছা, 6 নাম্বার, বাংলাদেশ অ্যাফিলিয়েশন আছে কিনা? বাংলাদেশ কি আরব লীগের সদস্য? দেখি কেউ একজন বলেন তো। আচ্ছা, না। কেন না? কারণ বাংলাদেশ তো আরব দেশভুক্ত মানে আরবভুক্ত দেশগুলোর মধ্যে পড়ে না। সো 6 নাম্বারে বাংলাদেশ নেই। সো এই সংগঠনের জন্য বাংলাদেশের কোনো অ্যাফিলিয়েশন নেই। রাইট, থ্যাংক ইউ সবাইকে। আচ্ছা, 7 নাম্বার তো বললাম, এবার আসি 8 নাম্বার, কিছু মিসেলেনিয়াস ইনফরমেশন। 8 নাম্বারের মধ্যে আছে হচ্ছে এই যে বর্তমান মহাসচিবের নাম হচ্ছে অমুক, চাইলে মনে রাখতে পারেন, বাট আমার মতে দরকার নাই। আরব লীগ বহির্ভূত মধ্যপ্রাচ্যের দেশ ইরানের ভাষা আরবি নয়, নর্মালি আরবভুক্ত যেহেতু দেশ, তাই নর্মালি ভাষা আরবি হওয়ার কথা, কিন্তু ইরান হচ্ছে আরব লীগের সদস্য এবং ইরানের ভাষা হচ্ছে ফার্সি। সো এটা একটা মিসলেনিয়াস ইনফরমেশন। আচ্ছা, আর কি আছে? আরব দেশভুক্ত আপনার মোট জিডিপি, এগুলো লাগবে না ভাই, এগুলো প্রয়োজন নাই, এত এত কিছু লাগবে না। আচ্ছা, সিরিয়াকে বহিষ্কার করা হয়েছে, কেন বহিষ্কার করা হয়েছে এটা একটু বলি। সিরিয়াতে যে আপনার যে গৃহযুদ্ধ আছে, সেই গৃহযুদ্ধের পরিপ্রেক্ষিতে সিরিয়াকে বহিষ্কার করা হয়েছে। এছাড়া ইজিপ্টকে বা মিশরকে বহিষ্কৃত করা হয়েছিল। এই যে দেখেন, 1979 সালে মিশরের সদস্যপদ স্থগিত করা হয়েছিল। কেন করা হয়েছিল? ইসরায়েলের সাথে ক্যাম্প ডেভিড চুক্তির কারণে। ছোট্ট করে ক্যাম্প ডেভিড চুক্তির একটু বলি, যদিও আপনাদেরকে চুক্তি নিয়ে ক্লাস পড়ানো হবে, তখন ক্যাম্প ডেভিড চুক্তি সম্পর্কে পড়বেন। তারপর একটু বলি। আপনারা জানেন আরব ইসরায়েল যুদ্ধ হয়েছিল আপনার অনেকগুলা, এই পর্যন্ত 3-4টা আরব ইসরায়েল যুদ্ধ হয়েছে। প্রথম যুদ্ধ শুরু হয় হচ্ছে 1949 সালে, যখনই হচ্ছে আপনার প্যালেস্টাইনের মধ্যে হুট করে ইহুদিদের জন্য একটা রাষ্ট্র গঠন করা হলো, তখনই হচ্ছে ঝামেলা হয়েছিল। আরবের মধ্যে আপনি ইহুদি ঢুকাই দিচ্ছেন, যেটা সম্পূর্ণ ওয়েস্টার্ন সিভিলাইজেশনের একটা মানে কূটনৈতিক চাল এবং খারাপ একটা চাল ছিল। তো তখন থেকে যুদ্ধ শুরু হয় এবং প্রথম যুদ্ধ হয়। পরবর্তীতে 1967 সালেও আপনার আরব ইসরায়েল যুদ্ধ হয়, এবং এই 1967 সালের আরব ইসরায়েল যুদ্ধে আপনার কয়েকটা বড়সড় ক্ষতি হয়েছিল। এর মধ্যে একটা বড় ক্ষতি হচ্ছে আপনার জেরুজালেমকে, আপনার মুসলমানদের যে একটা পবিত্র জায়গা চিন্তা করা হতো, মসজিদুল আল আকসা একটা নামে মসজিদ আছে, সেই মসজিদে আগুন দিয়ে পুড়িয়ে দেয় হচ্ছে ইসরায়েলরা এবং ক্ষয়ক্ষতি করে। ওইটার পরিপ্রেক্ষিতে ইসরায়েলের বিরুদ্ধে আরবভুক্ত দেশগুলো আবারও নতুন করে একজোট হয়ে ওঠে। কিন্তু ইসরায়েলের মিলিটারি পাওয়ার, ইহুদিদের টেকনোলজিক্যাল সাপোর্ট এবং ওয়েস্টার্ন সাপোর্ট, ইউএসএস সাপোর্ট, এবং ইহুদিদের মাথায় না আসলে বুদ্ধি অনেক, ভাইয়া এটা একটু পরে বলতেছি, দাঁড়ান। সো ওই কারণে আসলে আরবরা পেরে ওঠে না এবং যুদ্ধে অনেকটাই পরাজিত বরণ করতে হয় হচ্ছে আরবভুক্ত দেশগুলোর। ওইটার প্রতিবাদেই হচ্ছে 1969 সালে হচ্ছে ওআইসি গঠন করা হয়। ওআইসির প্রেক্ষাপটটাও পড়ায় ফেললাম একবারে। সো যাই হোক, ওআইসি গঠন করার পরবর্তীতেও দেখা যায় যে আরব ইসরায়েল যুদ্ধ থেমে থাকে না, বরং 1973 সালেও আবার যুদ্ধ বাঁধে এবং মিশরের সিনাই উপদ্বীপ হচ্ছে আপনার দখল করে নেয় ইসরায়েল। ঠিক আছে? সো মিশরের যেহেতু এখানে আপনার একটা স্বার্থ জড়িত হয়ে পড়ে, তো ওই 1973 সালে সিনাই উপদ্বীপ দখল করার পরে ইউএসএ তখন নাক ঢুকায়। কি করে ইউএস এর আপনার ফরেন সেক্রেটারি হেনরি কিসিঞ্জারকে বারবার আপনার মিশর, ইসরায়েল, প্যালেস্টাইন এই অংশগুলোতে বারবার পাঠানো হয়, যেটার আরেকটা নাম আছে, এটাকে বলা হয় শাটল ডিপ্লোমেসি। নাম শুনেছেন শাটল ডিপ্লোমেসির? আচ্ছা, নাম শুনে না থাকলেও পড়ানো হবে আপনাদেরকে। শাটল ডিপ্লোমেসি হচ্ছে এমন একটা ডিপ্লোমেসি, যখন দুইটা দেশের মধ্যে কোনো কারণে ঝামেলা বা বিবাদ বেঁধেছে, কিন্তু এটা সর্ট আউট করার জন্য থার্ড কোনো কান্ট্রি থেকে কোনো উচ্চ পদস্থ নেতা বারবার ওই দেশগুলোতে ভিজিট করে সমস্যা নিরসনে সহায়তা করে, সেটাকে শাটল ডিপ্লোমেসি বলে। সো হেনরি কিসিঞ্জার ওই সময় শাটল ডিপ্লোমেসি করেছিলেন এবং এটা ইউএসএ এবং ইসরায়েলের পক্ষেই করেছিলেন। তিনি মিশরের প্রেসিডেন্ট আনোয়ার সাদাতকে মোটামুটি ব্রেন ওয়াশ করে ফেলেন এবং আনোয়ার সাদাতকে লোভ দেখান, তুমি যদি ইসরায়েলকে স্বীকৃতি দাও
তাহলে ইসরায়েল তোমার সিনাই উপদ্বীপ ফেরত দিবে এবং এর কারণে তোমাকে আমি নোবেল পুরস্কার দিব, কারণ দীর্ঘ 5 বছর ধরে এই আরব ইসরায়েল যুদ্ধ চলতেছে 1973 থেকে 1978 সাল পর্যন্ত। এইটা বন্ধ করার জন্য তুমি নোবেল পাবে। আনোয়ার সাদাত নোবেলের লোভে পড়ে যায় এবং সে যুদ্ধ বন্ধ ঘোষণা করে, ইসরায়েলকে প্রথম আরব রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় বা মুসলিম দেশ হিসেবে স্বীকৃতি দেয় এবং সিনাই উপদ্বীপ ফেরত দেওয়ার আশায় এই ইজিপ্ট এই কাজটা করেছিল। সো এই কারণে ক্যাম্প ডেভিড চুক্তি বলা হয় এই চুক্তিটাকে। এই চুক্তির কারণে আরব লীগ থেকে মিশরকে 1 বছর পরেই বহিষ্কার করা হয় এবং লাভ কি হয় দেখেন, আনোয়ার সাদাত নোবেল পুরস্কার পান ঠিক আছে, কিন্তু সিনাই উপদ্বীপ পরবর্তীতে ইসরায়েল ফেরত দিতে গড়িমসি করে এবং ইসরায়েলের মানে ইসরায়েলকে স্বীকৃতি যে মিশর দিল, ওর সাথে আরেকটা দেশ আপনার ইসরায়েলকে স্বীকৃতি দেয়। কে জানেন? জর্ডান। জর্ডান ইসরায়েলকে একই সাথে ইজিপ্টের সাথে স্বীকৃতি দেয়। কারণ কি ছিল, জর্ডানের পাশেই হচ্ছে ডেড সি, জর্ডানের মধ্যে আর কি, জর্ডানের পশ্চিম দিকে, এবং ডেড সির পাশেই হচ্ছে ইসরায়েল এবং প্যালেস্টাইনের বর্ডার। সো জর্ডান কোনো ঝামেলা চাচ্ছিল না, এই কারণে তারা ইসরায়েলকে স্বীকৃতি প্রদান করে নিজেদের একটা মোটামুটি বর্ডারকে মানে সিকিউর করার চেষ্টা করে। সো খেয়াল করেন মুসলমানদের বুদ্ধি যে কম এটাই তার প্রমাণ। নিজেদের মধ্যে একত্রিত না থেকে নোবেলের লোভে এবং কিছু উপরি পাওনার লোভে ইসরায়েলকে স্বীকৃতি প্রদান করার মাধ্যমে মিডল ইস্টে কিন্তু ইসরায়েলকে আরো বেশি শক্তিশালী করে দিয়েছিল। সরি। সো এইটা ছিল মুসলমানদের ভুল। আচ্ছা, জিউসদের বুদ্ধি কেন বললাম বেশি ভাইয়া? এটার কারণ আছে ভাইয়া। আপনি যতগুলা মানে বড় বড় সায়েন্টিস্ট দেখাবেন, টেকনোলজিস্ট, ম্যাথমেটিশিয়ান, দেখবেন বেশিরভাগই হচ্ছে জিউইশ থেকে এসেছে। তারা ক্রিশ্চিয়ান অথবা জিউইশ থেকে, ঠিক আছে? সো তাদের আসলে পড়াশোনা, ব্রেন এগুলা সামহাউ অনেক ডেভেলপ। তারা অনেক বেশি আপনার রিসার্চ করতে পারে, তাদের অনেক টেকনোলজিক্যাল আপনার ডেভেলপমেন্ট হয়। এবং এই কারণে খেয়াল করেন, আপনি যদি ইসরায়েলে কখনো যান, মানে যাওয়া হবে না আমাদের আসলে, কারণ আমাদের তো ইসরায়েলে অংশগ্রহণ যাওয়াই আমাদের নিষিদ্ধ, আমাদের কোনো সম্পর্কই নাই। বাট কোনো ডকুমেন্টারিতে যদি দেখেন ইসরায়েল কেমন, দেখবেন অনেক উন্নত একটা অংশ, অনেক উন্নত একটা দেশ, টেকনোলজির দিক থেকে, পড়াশোনার দিক থেকে, ম্যাথমেটিক্স, সায়েন্স, ফিজিক্স, সব দিক থেকে তারা অনেক উন্নত। এবং ইউরোপিয়ানদের সাপোর্ট, ইউএস এর সাপোর্টের কারণে মিলিটারির দিকে তারা অনেক বেশি ডেভেলপ। সো এই জন্য জিউসদের সাথে পারাটা আসলে অনেক কষ্টকর হয়ে যাবে যদি না পর্যন্ত মুসলমানরা একত্রিত না হয়। সো মুসলমানরাই যেহেতু ডিভাস্টেটেড, একত্রিত না, কিভাবে আপনি আশা করেন যে ইসরায়েলের বিরুদ্ধে এই যুদ্ধে আমরা সফল হব? এটা সম্ভব না। সো এই কারণে আমি বলেছি যে জিউসদের বুদ্ধি বেশি, মুসলমানদের কম। দুঃখজনক হলো সত্য। আচ্ছা, আচ্ছা, কিছু বিবিধ ইনফরমেশন দেখি আরো। মিশরের সদস্যপদ স্থগিত করার পর আরব লীগের সদর দপ্তর আগে কোথায় ছিল? মিশরের রাজধানী কায়রোতে। কিন্তু এটা পরে ছড়িয়ে নেওয়া হয় তিউনিসিয়াতে। পরে মিশর কেমনে যেন ভুজুং ভাজুং দিয়ে আবার 1989 সালে আবার যোগদান করে। তো যোগদান করার পর আবার সদর দপ্তর ফেরত নিয়ে যাওয়া হয় মিশরের রাজধানী কায়রোতে। আর ফির প্যালেস্টাইনকে আরব লীগের সদস্যপদ দেওয়া হয় 1996 সালে। তো এই হচ্ছে মোটামুটি আরব লীগ সম্পর্কিত ইনফরমেশন। আশা করি ক্লিয়ার হয়েছে। আচ্ছা, বাই দ্য ওয়ে, এরপর চলে আসি ওআইসি। ওআইসির প্রেক্ষাপট আমি বলছি, ওআইসি নিয়ে আর কথা বলার কিছু নাই। ওআইসির ফুল মিনিং হচ্ছে অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন। আগে ছিল হচ্ছে ইসলামিক কনফারেন্স, বাট 2011 সালে এটা পরিবর্তন করে ইসলামিক কোঅপারেশন করা হয়েছে। কোথায় প্রতিষ্ঠা হয়েছিল? মরক্কোর রাবাতে 1969 সালে এস্টাবলিশমেন্ট। আচ্ছা, হেডকোয়ার্টার কোথায় বলেন তো? এই যে সৌদি আরবের জেদ্দায়। আচ্ছা, 4 নাম্বার, কাজ কি? কাজ হচ্ছিল মানে কাজ কি এটা বলা কঠিন, কি কাজ ছিল সেটা একটু বলি। কাজ ছিল হচ্ছে মুসলিম দেশগুলোর স্বার্থ সংরক্ষণ এবং প্যালেস্টাইনকে পুনরুত্থান করা। তো সেই মুসলিম দেশগুলোর স্বার্থ সংরক্ষণ করতে তো পারেই নাই, বরং ওআইসি একটা জোক অর্গানাইজেশনে পরিণত হয়েছে। এটা নিয়ে আসলে মানুষ এখন মজাই করে। সো যদিও উদ্দেশ্য ছিল এইটা, কিন্তু এটা করতে পারে নাই। ইভেন এই যে রোহিঙ্গা ইস্যুতেও কিন্তু আপনার খেয়াল করেন যে আপনার প্যালেস্টাইন বা রোহিঙ্গা যে ইস্যুই বলেন না কেন, ওআইসি পুরাটাই হচ্ছে আপনার ব্যর্থ। আচ্ছা, তো কাজ ছিল 4 নাম্বার এইটা। 5 নাম্বার, 5 নাম্বারে আমাদের কি ছিল? কোনো স্পেশাল অ্যাচিভমেন্ট আছে কিনা? ভাই অ্যাচিভমেন্ট তো নাই, বরং বদনাম আছে, দুর্নাম আছে। দুর্নাম কি? মুসলমানদের কোনো স্বার্থ সংরক্ষণ করতে ওআইসি সম্পূর্ণরূপে ব্যর্থ। 6 নাম্বার, আপনার বাংলাদেশের কোন অ্যাফিলিয়েশন আছে কিনা? বাংলাদেশ ওআইসি মেম্বার হয়েছিল কত সালে? দেখি বলেন তো।
এই যে বাংলাদেশ মেম্বার হয় 1974 সালে লাহোরে অনুষ্ঠিত দ্বিতীয় শীর্ষ সম্মেলনে 32তম সদস্য হিসেবে। এইটা নিয়ে অনেক কমপ্লিকেশন ছিল। ওই সময় পাকিস্তানে শেখ মুজিবুর রহমান কেন যাবেন, কেন যাওয়া উচিত, বা কেন গেলেন, এগুলো নিয়ে অনেক কনফিউশন ছিল ওই সময়। সো ওই সময় আসলে পাকিস্তানে এই অংশগ্রহণ করার কারণেই পরের দিনই পাকিস্তান কিন্তু আমাদেরকে স্বীকৃতি প্রদান করে, ঠিক আছে। সো এইটাও ভিতরে ভিতরে হয়তো কোনো অ্যারেঞ্জমেন্ট ছিল যে পাকিস্তানের স্বীকৃতি প্রদান করার জন্য বা পাকিস্তানের স্বীকৃতি আদায় করার জন্য আমাদের ন্যামে অংশগ্রহণ করতে হবে। ওকে। সো যে ন্যাম সামিটে আমরা বাংলাদেশ প্রথম অংশগ্রহণ করি, এর পরবর্তীতে খেয়াল, সরি ন্যামের কথা বলছিলাম না, ওআইসির কথা বলছি। যে ওআইসি সম্মেলনে আমরা অংশগ্রহণ করি সেটা কিন্তু পাকিস্তানে হয়েছিল। সো এটা নিয়ে অনেক মিশ্র প্রতিক্রিয়া ছিল ওই সময়। হোয়াট এভার। 7 নাম্বার আসি, সদস্য সংখ্যা কয়টা? বর্তমান সদস্য হচ্ছে আপনার 57টা ওআইসিতে, প্রতিষ্ঠাকালীন সদস্য হচ্ছে 25টা। এ বাদে বাকি সব হচ্ছে আপনার বিবিধ ইনফরমেশন। ওআইসি সর্বশেষ সদস্য হচ্ছে কে? আইভরি কোস্ট, এটা পড়তে পারেন। ওআইসি তে কিছু অমুসলিম দেশ আছে, উগান্ডা, ক্যামেরুন, বেনিন, মোজাম্বিক, সুরিনাম, গায়ানা। এই 6টা একটু মনে রাখতে পারেন চাইলে। পর্যবেক্ষক না পড়লেও চলবে। বিবিধ ইনফরমেশন, ওআইসির প্রথম মহাসচিব, এই নামটা পড়বেন। বর্তমানটা না পড়লেও চলবে, বা প্রথমটা পড়বেন। আচ্ছা, ওআইসি মহাসচিবের মেয়াদ হচ্ছে 5 বছর, শীর্ষ সম্মেলন হয় 3 বছর পর পর। এইটাও ইম্পর্টেন্ট, পড়বেন। ওআইসির দাপ্তরিক ভাষা হচ্ছে আপনার তিনটা। কোনটা কোনটা বলেন তো? অ্যারাবিক, ফ্রেঞ্চ, আর কোনটা দেখি বলেন। আচ্ছা, আর একটা ইংরেজি। এই যে এখানে আছে দাপ্তরিক ভাষা, ইংরেজি, অ্যারাবিক এবং ফ্রেঞ্চ। এই তিনটা হচ্ছে আপনার ওআইসির দাপ্তরিক ভাষা। এটা একটা বিবিধ ইনফরমেশনের মধ্যে পড়েছে। সো এই পর্যন্ত পড়ানোর পর ভাইয়া আমি একটু পজ দিব আপনাদেরকে। পজ দিব এই কারণে, আমি যে স্ট্রাকচারটা শুরুতে দেখালাম, দেখেন তো আসলেই কি আপনাদের কাছে মনে হচ্ছে যে এটা দিয়ে সংগঠনগুলোকে একটু ইজিলি পড়া যাবে, বা আপনাদের কাছে ইজি লাগছে কিনা? আচ্ছা, যদি ইজি মনে হয়, ওকে, থ্যাংক ইউ, রেসপন্স করেছেন। যদি ইজি মনে হয় তাহলে মোটামুটি ভাই আমি সফল। আজকে টার্গেটটা ছিল আপনাদের সংগঠনগুলো একটু ইজি করে দেওয়া। কারণ এইটা শুধুমাত্র যে আজকের ক্লাসের জন্য তা কিন্তু না। জাতিসংঘ থেকে শুরু করে সার্ক, তারপর হচ্ছে বিমস্টেক, আসিয়ান, এইগুলোতেও আপনি এই জিনিসটা ফলো করতে পারেন, কোনো সমস্যা নাই। আচ্ছা, আরেকটা ইনফরমেশন একটু পড়বেন। ওআইসি তিনটা আলাদা সংস্থা আছে, একটা হচ্ছে কাউন্সিল অফ ফরেন মিনিস্টার, একটা হচ্ছে সেক্রেটারিয়েট, আর একটা হচ্ছে সরকার প্রধানদের সম্মেলন। মানে তিনটা আলাদা সংস্থা আছে ওআইসির মধ্যে। এইটা মাঝে মধ্যে আসে কিন্তু, সো একটু জেনে রাখবেন। আচ্ছা, এবার আসি বাকিগুলো একটু আপনাদেরকে পড়াই। গালফ কোঅপারেশন কাউন্সিল, ফুল নেম হচ্ছে গালফ কোঅপারেশন কাউন্সিল। ওকে। কেন গঠন করা হয় সেটা একটু আপনাদেরকে ম্যাপ দেখায় পড়াই দিই। এটা এটা খুবই লেস ইম্পর্টেন্ট। এই প্রথমে যে 3-4টা পড়ালাম, এই 3-4টা ছিল বেশি ইম্পর্টেন্ট। এগুলো একটু কম ইম্পর্টেন্ট, জাস্ট অল্প স্বল্প করে পড়বেন। আচ্ছা, দেখেন, গালফ কোথায় জানেন? এই যে পারস্য উপসাগর, পার্সিয়ান গালফ বলা হয় এটাকে। এটাকে বলা হয় পার্সিয়ান গালফ। আর একটা আছে ওমান উপসাগর, ওমান গালফ। ওকে, বা গালফ অফ ওমান। আর একটা আছে হচ্ছে এডেন উপসাগর। তো এগুলা নিয়ে কথা না, কথা হচ্ছে পার্সিয়ান উপসাগর। এই উপরে হচ্ছে আপনার পার্সিয়া বা বর্তমান যে ইরান। এই ইরানের সাথে পারস্য উপসাগরের কানেকশন থাকার কারণে পারস্য উপসাগরের বিপরীত প্রান্তে যে দেশগুলো আছে, কুয়েত, বাহরাইন, কাতার, ইউএই এবং বড় সৌদি আরব, ওমান, এই দেশগুলো মনে করলো যে আমাদের মধ্যে একটা কোঅপারেশন থাকা উচিত। কেন জানেন? কারণ হচ্ছে ইরানকে টেক্কা দিতে হবে। ইরানে বাস করে সব শিয়ারা, সৌদি আরবে বাস করে সব সুন্নিরা। তো সৌদি বলল, এই তুরস্ক, এই সরি, এই কুয়েত, বাহরাইন, কাতার, ইউএই, ওমান, তোমরা তো সব ছোট ছোট দেশ, আমার কাছ থেকে তেল নাও, আমার কাছ থেকে সহায়তা নাও, আমার আমার মোটামুটি ছায়ার মধ্যে থাকো। সো আসো আমরা একত্রিত হই, এই শিয়াদেরকে আমরা ট্যাকেল দিব। এই জন্য 1981 সালে গালফ কোঅপারেশন কাউন্সিল নামে একটা ভুয়া সংস্থা গঠন করা হয়, যার সদস্য হচ্ছে এই 6টা দেশ: সৌদি আরব, কুয়েত, কাতার, বাহরাইন, ওমান এবং ইউএই। কাতার, বাহরাইন, কুয়েতকে অনেকে সৌদি আরবের স্যাটেলাইট স্টেট বলে। এটা কি জানেন আপনি? স্যাটেলাইট স্টেট কাকে বলে জানা আছে? আচ্ছা, জানা নাই।
কোনো সমস্যা নাই। স্যাটেলাইট মানে হচ্ছে উপগ্রহ। সো স্যাটেলাইট স্টেট মানে হচ্ছে উপগ্রহ রাষ্ট্র। মনে করেন বড় একটা রাষ্ট্রের পাশে এমন ছোট একটা রাষ্ট্র আছে, ছোট বলতে আকারেও ছোট হতে পারে, জনসংখ্যায় ছোট হতে পারে, মিলিটারি পাওয়ারে ছোট হতে পারে, ঠিক আছে? কিন্তু আপনার হচ্ছে মানে ওই বড় রাষ্ট্রটার সব কর্মকাণ্ডে সায় দিয়ে যায় এবং সাপোর্ট দিয়ে যায়। মানে পৃথিবীর চারপাশে যেরকম চাঁদ ঘোরে, ওইরকম বড় রাষ্ট্রটার চারপাশে সে ঘুরে বেড়ায় এবং তার সহ ছত্রছায়ায় থাকার চেষ্টা করে। এটাকে বলা হয় স্যাটেলাইট স্টেট। খেয়াল করেন ইন্ডিয়ার উপরে যে নেপাল এবং ভুটান আছে, এই নেপাল এবং ভুটানকে ইন্ডিয়ার স্যাটেলাইট স্টেট বলা হয়। কারণ কি? কারণ ইন্ডিয়ার ভাষা যে হিন্দি, আপনি নেপাল ভুটানে গেলে সব জায়গায় দেখবেন হিন্দি ভাষা, সবাই হিন্দি বুঝে, সবাই হিন্দিতে চলে। ইন্ডিয়ার অনেক আইন কানুন নেপাল ভুটানে আপনি পাবেন। ইন্ডিয়ার কারেন্সি যে রুপি, সেই রুপি আপনি ইরানে, এই নেপালে এবং ভুটানে চালাতে পারবেন। সো এগুলাই হচ্ছে স্যাটেলাইট স্টেটের গঠন। সো কাতার, বাহরাইন, কুয়েত এগুলো হচ্ছে ছোট ছোট দেশ, তারা সৌদি আরবের সকল কথায় সায় দেয়, মোটামুটি সৌদি আরবের ছত্রছায়ায় থাকার চেষ্টা করে। এই জন্য এদেরকে স্যাটেলাইট স্টেট বলা হয়। ওকে। আচ্ছা, সো এই হচ্ছে গালফ কোঅপারেশন কাউন্সিলের কথাবার্তা। এখানে আপনি স্ট্রাকচার ফলো করতে গেলে এইটা 1 নাম্বার স্ট্রাকচার, এটা 2 নাম্বার স্ট্রাকচার, 3 নাম্বার সদর দপ্তর, 4 নাম্বার হচ্ছে ওই যে বললাম ইরানকে ট্যাকেল দেওয়ার জন্য গঠন করা হয়েছিল নিজেদের মধ্যে কোঅপারেশনের জন্য। 5 নাম্বার হচ্ছে আপনার কোনো অর্জন আছে কিনা, 5 নাম্বার নাই। 6 নাম্বার বাংলাদেশের মধ্যে নাই। 7 নাম্বারের সদস্য কয়টা, এই যে সদস্য এই কয়টা। আর 8 নাম্বার হচ্ছে আপনার এই যে বর্তমান মহাসচিব, বিবিধ ইনফরমেশন। ওকে। সো আমরা এখন একটু দ্রুত যাই, আসেন। গালফ কোঅপারেশনের পরে হচ্ছে আফ্রিকান ইউনিয়ন। আফ্রিকান দেশভুক্ত বা আফ্রিকান মহাদেশের যে দেশগুলো আছে তাদের মধ্যে একটা কোঅপারেশন করা হয়েছে। টোটাল 55টা দেশ আছে আফ্রিকাতে, সবগুলো দেশ মিলে আপনার এই আফ্রিকান ইউনিয়ন গঠন করা হয়েছে। বাট আলটিমেটলি এইটা দিয়ে কোনো লাভ হয় নাই। আফ্রিকান ইউনিয়ন একটা নামে মাত্র আপনার সংগঠন। এইটার মহাসচিব বা চেয়ারম্যান নির্বাচন করার জন্য প্রতিবারই হচ্ছে এরা একে অন্যের সাথে কামড়াকামড়ি করে। যেমন ইস্ট আফ্রিকার দেশগুলো একটু বেশি উন্নত, কেনিয়া, উগান্ডা, রুয়ান্ডা, তানজানিয়া, এই দেশগুলো হচ্ছে আপনার ফিনান্সিয়ালি একটু বেটার। আবার ওইদিকে নাইজেরিয়া ফিনান্সিয়ালি একটু বেটার আছে, কিন্তু ওখানে আবার দুর্নীতি, করাপশন, সিকিউরিটি কনসার্নের জন্য নাইজেরিয়ার অবস্থা খারাপ। অন্যদিকে আবার সাউথ আফ্রিকা একটু আপনার ইকোনমিক দিক থেকে সাউথের দিকে ভালো। আর নর্থ আফ্রিকাতে আপনার ইজিপ্ট, আলজেরিয়া, মরক্কো এগুলো একটু ভালো আছে। সো এই দেশগুলোর মধ্যে হচ্ছে লেগ পুলিং চলে, যে কে প্রেসিডেন্ট হতে পারে, কে মহাসচিব হতে পারে, ঠিক আছে? সো এই জন্য আফ্রিকান ইউনিয়ন আলটিমেটলি একটা মানে ব্যর্থ বা ভুয়া সংগঠন টাইপের। আচ্ছা, পোল কোশ্চেন ছিল একটা, নিচের কোনটি ন্যামের পঞ্চশীলা নীতির অন্তর্ভুক্ত নয়? প্রয়োজনে অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করা। ভাই প্রয়োজন পড়লেও করবে না, ওই যে পঞ্চশীলা পড়াইলাম না, ওইখান থেকে প্রশ্ন আর কি। সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন, এইটা গঠনের প্রেক্ষাপট হচ্ছে চায়না। চায়না দেখলো যে ওয়েস্টার্ন প্রেসারের কারণে আপনার চাইনিজদের হচ্ছে মানে এক ঘরে করার একটা চিন্তা ভাবনা করা হচ্ছে। এখন বলতে পারেন ভাই কবে আবার এটা করা হইলো, আপনি কোত্থেকে যে কি বলেন। হ্যাঁ, কথা সত্যি ভাই। 1955-তে যখন ওয়ারশ প্যাক্ট গঠন করা হয়, একদিকে আপনার হচ্ছে ন্যাটো, একদিকে ওয়ারশ প্যাক্ট। সো আপনার চায়না পড়ে গিয়েছিল চিপায়, কারণ চায়নাতেও সোশ্যালিস্ট একটা মেন্টালিটি ছিল, সমাজতন্ত্র ছিল। অন্যদিকে সোভিয়েত ইউনিয়নও সমাজতন্ত্রে বিশ্বাসী। সো এই কারণে ইউএসএ চায়নাকে একটু মানে অলওয়েজ ব্যারিয়ার করে চলতো বা চিপায় দেওয়ার চেষ্টা করেছিল। সো ওইখান থেকে চায়না ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে। 1990-এর পর যখন সোভিয়েত ইউনিয়ন হচ্ছে পতন ঘটে বা ভেঙে যায়, তখন চায়না বুঝে ফেলে যে এখন তো চায়নাকে ব্যাকআপ দেওয়ার মতো কেউ নাই, রাশিয়াও দুর্বল হয়ে পড়েছে আগের তুলনায়। সো চায়না তখন ঘুরে দাঁড়ায় এবং তারা একটা নতুন পলিসি অ্যাপ্লাই করে, যেটাকে বলা হয় হচ্ছে ওলফ ওয়ারিয়র ডিপ্লোমেসি। ওলফ ওয়ারিয়র বলতে বোঝানো হয় কি সেটাও আপনাদেরকে বলতেছি ভাইয়া পুরা। একটা নেকড়েকে মনে করেন আপনি একটা অস্ত্রের মুখে একটা ঘরের মধ্যে বন্দি করছেন। বন্দি করার পর অস্ত্রের ভয় দেখায় দেখায় নেকড়েকে ঘরের এক কোনায় নিয়ে গেছেন, মানে কর্নার করে ফেলছেন। সো নেকড়ে যখন দেখবে যে তার আর পিছু হটার কোনো জায়গা নাই, সে কি তখন কি করবে বলেন তো? সে তখন কাউন্টার অ্যাটাক করবে না? আপনার উপর ঝাঁপায় পড়বে না? যে আমার তো আর পিছে যাওয়ার জায়গা নাই, তুমি আবার আর কই নিয়ে যাচ্ছ? সো ওই কাউন্টার অ্যাটাকটাই হচ্ছে ওলফ ওয়ারিয়র ডিপ্লোমেসির মেইন মটো। চাইনিজরা বিশ্বাস করে তারা হচ্ছে এক একজন ওলফ ওয়ারিয়র বা নেকড়ে যোদ্ধা। তাদের আগের যে ডিনাস্টিগুলো ছিল, মিং ডিনাস্টি, সং ডিনাস্টি, চ্যাং ডিনাস্টি, এই ডিনাস্টিগুলো সবাই ছিল এক একটা ওলফের মতো। তো সেই ওলফ ওয়ারিয়র হিসেবে তারা নিজেদেরকে দাবি করলো এবং বলল যে একটা ওলফ যেরকম কাউন্টার অ্যাটাক করে, আমরাও কাউন্টার অ্যাটাক করব। সো 1999 সালে এই ডিপ্লোমেসিটা অ্যাপ্লাই করা হয় চায়নাতে এবং ওইখান থেকে তারা ঘুরে দাঁড়ায়। সো এই জন্য
সালে তারা একটা সংগঠন তৈরি করার চিন্তা করে, যেটাকে তারা নাম দেয় সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন। তাদের টার্গেট ছিল যে চীনের সাথে যতগুলো দেশকে তারা অ্যাট্রাক্ট করতে পারবে বা সংগঠনের সহযোগিতার মাধ্যমে তারা গঠন করতে পারবে, তত তাদের জন্য ভালো। এইটার কারণেই কিন্তু দেখবেন 2014 সালে BRI বা বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ গঠন করা হয়েছে। ঠিক আছে, চায়না সব জায়গায় হচ্ছে এই কাজগুলো করতেছে এখন, তাদের সহযোগিতা বাড়ানো। চায়না বহুত মানুষকে ধার দিচ্ছে, আফ্রিকা, শ্রীলঙ্কা এই দেশগুলোতে তারা ঋণ দিচ্ছে। ঋণ দেওয়ার মাধ্যমে ওই দেশগুলোকে নিজেদের আয়ত্তে নিয়ে রাখার চেষ্টা করছে। এই সবই হচ্ছে আপনার অল ফর ইয়ার ডিপ্লোমেসির ইম্প্যাক্ট। সো সেইখান থেকেই সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন গঠন করা হয় 2001 সালে। সো ফুল নেম এখানে পড়লেন, গঠন এইখানে, সদস্য হচ্ছে আপনার 10টা। দেখেন, বেলারুশ সর্বশেষ, সদর দপ্তর কোথায়, বেইজিং এ। কাজ কি বা প্রধান উদ্দেশ্য কি, এই যে আলাপ আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখা এবং সীমান্ত বিরোধ মীমাংসা করা। যেমন দেখেন, চীনের সাথে রাশিয়ার সীমান্ত আছে, এই দেশগুলোর সীমান্ত আছে, ভারতের সীমান্ত আছে, পাকিস্তানের সীমান্ত আছে। সো ওদের সাথে সীমান্তেও একটা মোটামুটি শান্তি বজায় রাখাও এটা টার্গেট ছিল। আচ্ছা, আর কি আছে ভাই? এই যে এসসিওর সম্মেলন কয়দিন আগে হয়ে গেছে ভাই, একদম রিসেন্ট ইনফরমেশন। ওকে, সেখানে কিন্তু দেখছেন নরেন্দ্র মোদী, তারপর হচ্ছে চায়না এবং রাশিয়া, চায়নার শি জিনপিং এবং রাশিয়ার পুতিন, এদেরকে একই ফ্রেমে দেখা গেছে। দেখেছেন এই ছবিটা ফেসবুকে বা নিউজে? দেখা উচিত তো ভাই, আপনারা তো এগুলোর মধ্যেই থাকবেন, এগুলো খোঁজ খবর রাখবেন, ফলো করবেন, তাই না? আচ্ছা, গুড, দেখেছেন তাইলে। সো এই হচ্ছে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন, বাংলাদেশের এর মধ্যে কোনো অ্যাফিলিয়েশন নাই, এই আর কি। আচ্ছা, সিআইএস, আপনাদেরকে বললাম না যে সোভিয়েত ইউনিয়ন ভেঙে গিয়েছিল 1990-তে, 91-তে? তো সোভিয়েত ইউনিয়ন ভাঙার পর অনেকগুলো দেশ নতুন করে আত্মপ্রকাশ করে। তো সেই দেশগুলোকে নিয়ে একটা নতুন জোট গঠন করা হয়, যেটাকে নাম দেওয়া হয় কমনওয়েলথ অফ ইন্ডিপেন্ডেন্ট স্টেটস। মানে অনেকটা ওই ব্রিটিশ কমনওয়েলথের মতো আর কি। যে দেখেন, যে দেশগুলো মুক্ত হয়েছিল, আর্মেনিয়া, আজারবাইজান, বেলারুশ, কাজাখস্তান এই অংশগুলো এবং রাশিয়া, এই দেশগুলো মিলে 11টা দেশ মিলে হচ্ছে আপনার সিআইএস বা কমনওয়েলথ অফ ইন্ডিপেন্ডেন্ট স্টেটস গঠন করা হয়। সো এইটার আলটিমেট কোনো অর্জন নাই, এই ইউএসএসআর বা সোভিয়েত ইউনিয়নের মেমোরি বজায় রাখার জন্য এটা করা হয়েছে। আলটিমেটলি কোনো কাজকর্মও নাই, আইডেল একটা সংগঠন চুপচাপ বসে থাকে। ওকে, সো একটু পড়ে নিয়েন ভাইয়া, আমি এখানে আর লিখে দিচ্ছি না আপনাদেরকে যে কোনটা 1 নাম্বার ইনফরমেশন, কোনটা 2 নাম্বার, আপনারা নিজেরাই বুঝে নিতে পারবেন। ঠিক আছে? ইজ ইট ওকে? নাকি দাগাই দিব আবার 1 2 3 4 করে? আশা করি পারবেন, এতগুলো দিছি যেহেতু এগুলোও পারা উচিত। আচ্ছা, ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এবার আসেন কিছু অন্যান্য ছোট সংগঠন, এগুলো হচ্ছে ভেরি ভেরি লেস ইম্পর্টেন্ট, কিন্তু নামটা মনে রাখা জরুরি। যেমন একটা হচ্ছে ওএএস। ওএএস টা মনে রাখবেন, এটা হচ্ছে অর্গানাইজেশন অফ আমেরিকান স্টেটস। ওকে, ওএএস এর মেম্বার হচ্ছে আপনার 34টা। জাস্ট এইটুকু মনে রাখলেই হবে, সদর দপ্তর ওয়াশিংটন ডিসি। আর কিচ্ছু করতে হবে না, এগুলো মোটেও ইম্পর্টেন্ট না, একদম লেস ইম্পর্টেন্ট দিয়ে রাখছে আপনাদের জন্য। আচ্ছা, আরেকটা পড়াই, ইউএসএমসিএ। ইউএসএমসিএ, খেয়াল করেন, এইটাও হচ্ছে আপনার একটা সংগঠন, কিন্তু 3টা মাত্র দেশ। খেয়াল করেন, ইউএস, ইউএস মানে হচ্ছে ইউএসএ, এম, এম মানে হচ্ছে মেহিকো বা মেক্সিকো, আর সিএ মানে হচ্ছে আপনার কানাডা। সো নামের মধ্যেই সদস্য দেশগুলো আপনার আছে। আপনারা জানেন যে নর্থ আমেরিকান ফ্রি ট্রেড এগ্রিমেন্ট নাফটা হয়েছিল বেশ আগে, 1993 সালে। পরবর্তীতে নাফটাকে কনভার্ট করে এই 3টা দেশকে মিলে ইউএসএমসিএ নামকরণ করা হয়। আর কিচ্ছু না, এর কোনো অ্যাক্টিভিটিস নাই, চুপচাপ নিজেদের মধ্যে থাকে। খেয়াল করেন, এই 3টা দেশই হচ্ছে নর্থ আমেরিকা, 3টা দেশ, এছাড়া নর্থ আমেরিকাতে আর কোনো দেশ নাই। সো নিজেদের মধ্যে একটা সহযোগিতার জন্য এটা গঠন করা হয়েছে। আচ্ছা, বলেন তো, নাফটার মতো করে একটা সাফটা আছে না, এইটা কোন জায়গার জিনিস? সার্কে, রাইট, সাউথ এশিয়াতে, সাউথ এশিয়ান ফ্রি ট্রেড এরিয়া। আর একটা আছে সাপটা, প্রিফারেন্সিয়াল ট্রেড এগ্রিমেন্ট বা অ্যারেঞ্জমেন্ট, হ্যাঁ। আচ্ছা, যাই হোক, একটু মনে করলাম আবার। এপিএ, এশিয়ান পার্লামেন্টারি অ্যাসেম্বলি।
এই জিনিসটা হচ্ছে যতগুলো পার্লামেন্ট আছে এশিয়ান কান্ট্রিগুলোর মধ্যে, সেই পার্লামেন্ট গুলোর একত্রিত একটা অ্যাসেম্বলি। এইটা ইরানের তেহরানে অবস্থিত। আলটিমেটলি এইটার কোনো আসলে কাজকর্ম নাই। এটা হচ্ছে যেহেতু পার্লামেন্টের কাজ কি, পার্লামেন্টের কাজ হচ্ছে আপনার আইন প্রণয়ন করা, ল এস্টাবলিশ করা এবং আইন নিয়ে পড়াশোনা করা এবং রিসার্চ করা। সো চিন্তা করা হয়েছিল পার্লামেন্ট গুলা যদি সব একত্রিত হয় বিভিন্ন দেশের, প্রত্যেক দেশের পার্লামেন্ট কিভাবে চলে, কিভাবে আইন কানুন প্রতিষ্ঠা করে, সেগুলো নিয়ে নিজেদের মধ্যে একটা মানে কোলাবোরেশন করা যাবে। তো ওই উদ্দেশ্য নিয়েই হচ্ছে এপিএ বা এশিয়ান পার্লামেন্টারি অ্যাসোসিয়েশন অ্যাসেম্বলি গঠন করা হয়েছিল। সো এটার উদ্দেশ্য ছিল হচ্ছে এশীয় অঞ্চলে শান্তি নিরাপত্তা প্রতিষ্ঠা করা। মানে সবাই এটা চায় শান্তি নিরাপত্তা, বাট কাজের কাজ কিছুই হয় না আর কি। তো যাই হোক, এখান থেকে একটু দেখে নিয়েন ফুল নেম, প্রতিষ্ঠা, তারপর হচ্ছে সদর দপ্তর, দেশ হচ্ছে আপনার সদস্য হচ্ছে 44টা, মূল উদ্দেশ্য কি ছিল, বাংলাদেশ এটা সদস্য আছে, ঠিক আছে? এই তো মোটামুটি এই জিনিসপত্রগুলো আর কি। এবার আসি কিছু কৃষি বিষয়ক জিনিস। এখান থেকে আপনাদের কিছু কৃষি বা এগ্রিকালচারাল অর্গানাইজেশনের নাম পড়াবো। এগুলা থেকে যা যা পড়তে হবে সেটা একটু বলি। জাস্ট নাম পড়বেন, হেডকোয়ার্টার কোথায় পড়বেন, আর কি কাজ করে পড়বেন, আর কিচ্ছু লাগবে না। কোনো কোনো ক্ষেত্রে সদস্য পড়া লাগতে পারে, এছাড়া আর কিচ্ছু পড়তে হবে না। আমি আবারও বলতেছি, ফ্রম দিস স্লাইড 4-5টা কৃষি প্রতিষ্ঠানের নাম আছে, জাস্ট একটু দেখে রাখবো আর কিচ্ছু না। আইজেও, এই ফুল মিনিংটা পড়লেই আপনি কাজ বুঝে যাবেন। এটা হচ্ছে ইন্টারন্যাশনাল জুট অর্গানাইজেশন। তার মানে বুঝতে পারতেছেন এটা জুট বা পাট নিয়ে কাজ করবে। এটা সদর দপ্তর ঢাকায়, বাংলাদেশে, তো আমাদের জন্য ইম্পর্টেন্ট। প্রতিষ্ঠা হয় 1984 সালে। আর এর আগে নাম ছিল আইজেএসজি, বর্তমান নাম আইজেও। ওকে, দ্যাটস ইট, আর কিচ্ছু না। এবার আসেন IRRI। এটাও একটা কৃষি বিষয়ক জিনিস। আমরা ধানের নাম পড়ি না ইরি ধান, কি ইরি ধানের নাম শোনেননি কে? তিনি রেসপন্স করেন, আর নাম শুনলে চুপচাপ থাকেন, সমস্যা নাই। ইরি ধান, বিরি ধান এগুলো বলি না, আসলে এগুলো তো কিছু না ভাইয়া। ধানের নাম দেওয়া হয়েছে প্রতিষ্ঠানের নামে। ইরি ধান মানে হচ্ছে ইন্টারন্যাশনাল রাইস রিসার্চ ইনস্টিটিউট থেকে যে ধানের আপনার জাত উদ্ভাবন করা হয় সেটাকে ইরি ধান বলা হয়। ইরির বিভিন্ন রকম আপনার জাত আছে, ইরি 1 2, বিভিন্ন রকম নাম্বারিং করা হয়। আর যেগুলো হচ্ছে বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট বিরি থেকে করা হয়, সেগুলাকে বিরি ধান বলা হয়। কেউ আবার সিগারেট বিড়ি মনে করেন না ভাই। তো এই হচ্ছে মোটামুটি কাজ। তো এটার ফুল মিনিং পড়লে আপনি বুঝতে পারবেন ধানের জাত নিয়ে গবেষণা করে যে ইনস্টিটিউট, সেটাই হচ্ছে রাইস রিসার্চ ইনস্টিটিউট। সদর দপ্তর ফিলিপাইনের ম্যানিলাতে, এটা পড়তে হবে। প্রতিষ্ঠা 1960 সালে। আচ্ছা, আর কি? জেনেটিক ডাইভার্সিটির মাধ্যমে নতুন নতুন ধান উৎপাদন করা, মানে নতুন ধানের জাত উদ্ভাবন করা। এইটা হচ্ছে মেইন কাজ। 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, এই হচ্ছে মোটামুটি ইনফরমেশন, আর কিছু দরকার নাই। CIMMYT, ওরে বাবা রে ভাই, এত বড় নাম কেমনে মনে রাখবো? আচ্ছা, যেটা করতে হবে, এখান থেকে মনে রাখবেন হচ্ছে MA হয় হচ্ছে মেইস। ওকে। আর আপনার আরেকটা আছে ডব্লিউ হুইট, কিন্তু সেই ডব্লিউটা কোথায় আছে দেখেন তো, কোথাও আছে কিনা? নাই। সো এটা একটা পিকুলিয়ার জিনিস। এটার ফুল মিনিং হচ্ছে ইন্টারন্যাশনাল মেইজ এবং হুইট ইমপ্রুভমেন্ট সেন্টার। মেইজ মানে হচ্ছে আপনার ভুট্টা, আর হুইট মানে হচ্ছে আপনার কি বলেন তো? হুইটের বাংলা কি? গম, রাইট। সো গম এবং ভুট্টা নিয়ে প্রতিষ্ঠানটা হচ্ছে আপনার CIMMYT। এটার সদর দপ্তর হচ্ছে টেক্সকোকো, মেক্সিকো। মনে রাখবেন ভাইয়া, মেক্সিকোতে প্রচুর পরিমাণ ভুট্টা পাওয়া যায় এবং গমের প্রচলন আছে, এই জন্য মেক্সিকোতে এর সদর দপ্তর রাখা হয়েছে। এর উদ্দেশ্য কাজ কি? ওই যেহেতু নামের মধ্যেই ভুট্টা এবং গম আছে, ওদের বিষয়ে গবেষণা করা এবং জাত উদ্ভাবন করা, ব্লা ব্লা ব্লা। ঠিক আছে। সো দেখেন ভাইয়া, কৃষি নিয়ে যে 2-3টা জিনিস পড়লাম, নামটা একবার পড়তে পারলে তার কাজ নিয়ে পড়া কিন্তু আর কঠিন কিছু না। ঠিক আছে, তো এইভাবে একটু পড়বেন। আসেন আরেকটা দেখি, সিআইপি। সিআইপি, এটাকে আবার কমার্শিয়ালি ইম্পর্টেন্ট পার্সন মনে করেন না, এটা অন্য জিনিস। এই পি এর মিনিং হচ্ছে পোট্যাটো। এই পোট্যাটো মনে রাখবেন, তাইলেই হয়েছে। ইন্টারন্যাশনাল পোট্যাটো সেন্টার। সিটা আগে দিয়ে দিছে কেন জানি জানি না। সো আলুর জাত নিয়ে কাজ করবে, আলুর উৎপাদন বৃদ্ধি করে খাদ্য নিরাপত্তা অর্জন করা হচ্ছে এটার কাজ। এটা সাউথ আমেরিকাতে আলু প্রচুর খাওয়া হয়। পেরু লিমাতে এটা সদর দপ্তর। ওকে। সিআইপি বাংলাদেশের সাথে 1988 সাল থেকে কাজ করে আসতেছে। সেইটা একটা ভালো ইনফরমেশন আমাদের জন্য। আচ্ছা, আপনাদেরকে এবার একটা প্রশ্ন করে, বিশ্বে সব থেকে বেশি গরুর মাংস খাওয়া হয় কোন দেশে, বলতে পারবেন? দেখি।
দেখি বাংলাদেশ বললেন না আবার। আমরা অনেক নিচে আছি ভাই গরুর মাংস ভক্ষণে। ব্রাজিল বলছেন ভাই, কাছাকাছি গেছেন ভাই। কেন ব্রাজিল বলতে হয় ভাই? আপনাদের আর্জেন্টিনা বলতে কষ্ট হয়? আর্জেন্টিনা ভাই। আর্জেন্টিনাতে সব থেকে বেশি আপনার বিফ বা গরুর মাংস খাওয়া হয়, বিশ্বাস না হলে চেক করে দেখেন। ঠিক আছে, মানে একজন আর্জেন্টিনিয়ান মানে মনে হয় বছরে গড়ে কত কেজি যেন মাংস খান ভাই, আমি দেখছিলাম কোন এক জায়গায়, ভুলে গেছি। তো প্রচুর বিফ খাওয়া হয় ওখানে। যাই হোক, ব্রাজিলেও হয় ভাই, কম বেশি হয়, কিন্তু আর্জেন্টিনা একটু বেশি। আচ্ছা যাই হোক, তো আলু হচ্ছে সিআইপি, এভাবে মনে রাখবেন। আর কি আছে? আরেকটা আছে ICRISSAT। ওরে বাবা, বিশাল নাম। এত বড় নাম তো মনে রাখতে পারবো না। এই সিটাকে হাইলাইট করি। সি মানে হচ্ছে ক্রপস। আচ্ছা, আর এই দুইটাকে হাইলাইট করি, সেমি অ্যারিড। সেমি অ্যারিড বলতে কি বোঝানো হয়, কেউ একজন বলেন তো? অ্যারিড মানে হচ্ছে শুষ্ক এলাকা, যেখানে অনুর্বর জমি থাকে। ঠিক আছে, সো তাহলে আমি কি বলতে পারি যে এই প্রতিষ্ঠানটা শুষ্ক জমি যেখানে, সেখানে কিভাবে ক্রপস বা শস্য উৎপাদন করা যায় সেইটা নিয়ে কাজ করে। দেখেন তো, তাইলে কি আমার আর এই পুরো মিনিংটা কষ্ট করে মুখস্থ রাখার দরকার আছে? দরকার নাই। সেখান থেকেই পড়বো, ইন্টারন্যাশনাল ক্রপস রিসার্চ ইনস্টিটিউট ফর দ্য সেমি অ্যারিড ট্রপিক্স, মানে যে অংশগুলোতে আপনার শুষ্ক আবহাওয়া আছে, সেখানে আপনার এই কিভাবে আপনার নতুন নতুন শস্যের জাত উদ্ভাবন করা যায় সেটা নিয়ে গবেষণা করাই হচ্ছে এই প্রতিষ্ঠানের কাজ। এই পর্যন্ত ক্লিয়ার কিনা? কোনো প্রশ্ন থাকলে একটু রেসপন্স করতে পারেন। বুঝতে পারলে ওয়াই লিখে রেসপন্স করেন। আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া পুরা। আচ্ছা, একটা বুঝতে পারলেন না কোনটা ভাইয়া? আমিনুল ভাই বলে ফেলেন, কোন অংশটায় কনফিউশন আছে। আপনি চ্যাট বক্সে বলেন, আমি পরবর্তী অংশে যাই, দেখি আর কি আছে। আচ্ছা, কমনওয়েলথ অফ ইন্ডিপেন্ডেন্ট স্টেটস ইউক্রেনের বর্তমান অবস্থা কি? মানে CIS যেটা পড়ানো হলো আপনাদেরকে, সেখানে কি ইউক্রেন দেখেছিলেন? না, ইউক্রেন সেখানে নাই। ইউক্রেন হচ্ছে সাবেক অ্যাসোসিয়েট মেম্বার ছিল, বর্তমান অ্যাসোসিয়েট মেম্বারও না। ইউক্রেন সরে গেছে এখান থেকে, ঠিক আছে। আচ্ছা, ICRISAT। আচ্ছা, কোন জায়গা বুঝলেন না ভাই? এটা তো জিনিসটা সহজ। সেমি অ্যারিড মানে হচ্ছে শুষ্ক আবহাওয়া বা শুষ্ক এলাকা, যেখানে জমি অনুর্বর, প্রচুর সেচ দিতে হয়, আবহাওয়া শুষ্ক, আফ্রিকা বা এশিয়ার কিছু মরুভূমি অংশগুলোতে আর কি। ওইখানে ধানের জাত নিয়ে গবেষণা করে। ধান না, যে কোনো টাইপের শস্য জাত নিয়ে গবেষণা করাই হচ্ছে এই প্রতিষ্ঠানের কাজ। এই আর কি। এর বেশি ভাই আর তো কিছু নাই এখানে, আর কি বলবো বলেন। এইটুকুই কাজ। আচ্ছা, ওকে, আসেন এবার তাহলে পুরনো কিছু বিসিএস এর প্রশ্ন দেখি। 48-এ একটা প্রশ্ন ছিল, কমনওয়েলথ কোন ধরনের দেশ নিয়ে গঠিত? ইংরেজ শাসন থেকে স্বাধীনতা প্রাপ্ত দেশসমূহ। ওকে, দেখে ফেললাম। কোন, কোথায় আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট অবস্থিত? মানে IRRI, ইরি, ফিলিপাইনের ম্যানিলাতে। বাংলাদেশ কোনটার সদস্য নয়? খেয়াল করেন, BCIM মানে কি? বাংলাদেশ, চায়না, ইন্ডিয়া, মিয়ানমার ইকোনমিক করিডোর, ঠিক কিনা? এই কথাটার সাথে কারা কারা একমত? আমি কি ঠিক বলছি না ভুল বলছি? আচ্ছা, ঠিক বলছি, ওকে। OIC তো আমরা জানি, OIC-র মেম্বার বাংলাদেশ। বিমস্টেক বাংলাদেশের এটা একটা মেম্বার, কিন্তু OAS, অর্গানাইজেশন অফ আমেরিকান স্টেটস, এইটা বাংলাদেশের মেম্বার, বাংলাদেশ এটা মেম্বার না। এই জন্য আমরা ক্লাসে OAS-টা রেখেছিলাম, বুঝছেন? আদারওয়াইজ এটা ইম্পর্টেন্ট কোনো জিনিস না। নিচের কোনটার স্থায়ী সদর দপ্তর নাই? ন্যামের নাই, এটা আমরা জানি, বাকিগুলার আছে। আচ্ছা, ইসলামী সহযোগিতা সংস্থার দাপ্তরিক ভাষা কয়টা? তিনটা। আমার BCS এর প্রশ্ন ভাই। ইংলিশ, অ্যারাবিক, ফ্রেঞ্চ। আরব লীগ প্রতিষ্ঠা পায় 1945 সালে। ন্যামের বর্তমান সদস্য ভাই, 36তম BCS এর সময় ছিল 120টা, কিন্তু বর্তমানে কয়টা? বর্তমানে 121টা। 2024-25-এর সময়ে 121টা হবে উত্তর, ঠিক আছে। আচ্ছা, তো দ্যাটস ইট ভাইয়া পুরা। আজকের ক্লাস মোটামুটি এ পর্যন্তই। সো আসেন আমরা আরেকবার একটু রিভিউ করি আজকের ক্লাসে আমরা কি দেখলাম। আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে সংগঠনগুলোকে ইজি করার জন্য আমরা শুরুতেই একটা স্ট্রাকচার অ্যাবজর্ব করেছি, এবং সেই স্ট্রাকচার অনুযায়ী হচ্ছে সংগঠনগুলো আমরা পড়াশোনা করেছি। 4-5টা প্রতিষ্ঠান আছে যেগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ, সেগুলোর ব্যাকগ্রাউন্ড নিয়ে মোটামুটি ডিটেলস আলোচনা করার চেষ্টা করেছি। ছোট ছোট কিছু টার্ম এসেছে নতুন নতুন, সেগুলো আপনাদেরকে বুঝিয়েছি, পড়িয়েছি। আর শেষের দিকে কয়েকটা মোটামুটি লেস ইম্পর্টেন্ট প্রতিষ্ঠান ছিল,
কৃষি সংস্থা ছিল কয়েকটা, সেগুলো হচ্ছে আমরা জাস্ট একবার চোখ বুলিয়ে গেছি। সো মোটামুটি এই পর্যন্তই। তো ক্লাসটা শেষ হওয়ার পর যেটা করবেন সেটা একটু বলি। এই অংশটুকু পড়ার জন্য এই পিডিএফটা মোর দ্যান এনাফ। কেউ যদি বলেন ভাই আমি একটা গাইড বই পড়তে চাই, আপনি গাইড বই পড়তে পারেন। আপনি যদি উত্তরণের বই পড়তে চান, উত্তরণের বই পড়তে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু আমি বলবো আমার এই দাগানো পিডিএফটা যদি পড়েন, এই অংশটুকুর জন্য মোর দ্যান এনাফ। এরপরও বেশি পড়তে চাইলে অবশ্যই গাইড বই উত্তরণ ফলো করতে পারেন। এই পিডিএফটা মোটামুটি আপনার জন্য এনাফ, আর কিছু লাগবে না। সো ক্লাসের কোথাও যদি কোনো কনফিউশন থেকে থাকে আরেকবার রেকর্ডেড ক্লাসটা দেখবেন, ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। সো আর যদি কোনো প্রশ্ন না থাকে আমরা ইনশাল্লাহ শেষ করতে পারি। ভাইয়া 5 মিনিটের মধ্যে পিডিএফ পেয়ে যাবেন। আমি আপলোড করবো তো ভাইয়া, কালকে কেন দিব? আপনি এখনই পিডিএফ পাবেন। আচ্ছা, আর কোনো প্রশ্ন? আচ্ছা, আর কোনো প্রশ্ন দেখতে পাচ্ছি না। সো ভাইয়া পুরা সবাইকে ধন্যবাদ। পড়াশোনা করেন ভাইয়া একটু মন দিয়ে, যেভাবে বললাম ক্লাসের শুরুতে। ইনশাল্লাহ আপনার ভালো কিছু একটা হবে। তো সবার জন্য শুভকামনা। ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে আবারও কথা হবে। সে পর্যন্ত শুভরাত্রি। আসসালামু আলাইকুম।